হ্যালো বন্ধুরা, এই গল্পের প্রথম সিজন আপলোড করা হয়েছিল। তো আজকে পরেরটুকু সহ সম্পূর্ণ গল্পটা আপলোড করা হয়েছে। যারা প্রথম সিজন শুনেছেন তারা একটু টেনে শুনে নেবেন, টাইম মেনশন করা আছে। আর যারা নতুন তারা সম্পূর্ণ গল্পটা মনোযোগ দিয়ে শুনবেন। টিভি অন করতেই সবাই দেখতে পায় নিউজ হচ্ছে। গত 7 দিনে বাংলাদেশের 7টি বিভাগের বিভিন্ন জায়গা থেকে 500 মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে, যার মধ্যে সব মেয়ের বয়স 18 থেকে 24-এর ভিতরে। ফরেনসিক বিভাগ তদন্ত করে জানতে পেরেছে মেয়েদের প্রথমে দর্শন করা হয়েছে, তারপর তাদের মানব শিষ্যে কেমিক্যাল দিয়ে নষ্ট করে দেওয়া হয়েছে, সাথে ভিতরের সকল অর্গান বের করে নেওয়া হয়েছে। বাংলাদেশের কোনো আইন শৃঙ্খলা বাহিনী এর কোনো সুরাহা করতে পারছে না। তবে কয়েকজন সিরিয়াল কিলারের নাম ছিল এই লিস্টে, কিন্তু কেউ একজন সেই সিরিয়াল কিলারদেরও হত্যা করেছে অনেক ভয়ঙ্কর করে। এত মেয়েকে দর্শন, তারপর হত্যা, এখন আবার সিরিয়াল কিলার হত্যা। এই জঘন্য কাজের পেছনে যে বা যারা আছে তাদের আটক করতে সকল আইন শৃঙ্খলা বাহিনী একসাথে কাজ করে যাচ্ছে। নতুন নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। এদিকে আই ছোট লোকের বাচ্চা, তোর তো সাহস কম না, আমার গাড়িতে আঘাত করিস? তুই জানিস আমি কে? আমার গাড়ি ভেঙেছিস তো ভেঙেছিস, তার উপর তুই আমায় থাপ্পড় মারছিস। চেহারা দেখে তো মনে হচ্ছে কোনো ছোট লোক বাপ মায়ের ছোট লোক বকাটে ছেলে হবি। রাহুল টাস টাস করে আরো 2টা থাপ্পড় বসিয়ে দিল উক্ত কথাগুলো বলা মেয়েটির গালে। মেয়েটা থাপ্পড়কে কয়েক কদম পিছিয়ে যায়। মেয়েটা যখন রেগে রাহুলের কলার চেপে ধরবে তখন রাহুল বলে, না না, এটা কখনো করতে যাবেন না, তাহলে হাত ভেঙে ঝুলিয়ে রাখবো। একে তো আমার জামা কাপড় নষ্ট হয়ে গেছে, তার উপর আমায় গালি দিচ্ছিস। ভাগ্য ভালো তোর গাড়ি ভেঙেছে, তোর যে এখন কিছু করিনি সেটার জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দে। আজকে আমার একটা ইন্টারভিউ ছিল, কিন্তু তুই আমার সবকিছু নষ্ট করে দিলি। এখন আমায় সবকিছু আবার নতুন করে করতে হবে। কোথায় তোর এমন কাজের জন্য সরি বলবি, সেটা না করে উল্টো আমায় শাসিয়ে যাচ্ছিস। তোর মতো ছোট লোক রাস্তার ছেলেকে চাকরি দিবে কে? তুই জানিস আমি কার মেয়ে? আমি ইচ্ছে করলে তোকে এই পৃথিবী থেকে চিরদিনের মতো ভ্যানিশ করে দিতে পারি। হায়, তুই কি বললি? আমি তোর কাছে ক্ষমা চাইবো? এই মিথিলা তোর মতো সামান্য একটা রাস্তার ছেলের কাছে সরি বলবে? কখনোই না। ও আচ্ছা, তাই নাকি? তাহলে কোথায় বেনিশ করবেন? আর আপনি কোন ইয়ের মেয়ে? হ্যাঁ, তুই কি বললি? ছোট লোকের বাচ্চা, আমি তোকে দেখে নিব। আপনি কি আমার বউ লাগেন যে আমায় দেখে নেবেন? হুম যদি বউ হন তাহলে আমি সবকিছু দেখাতে রাজি। মেয়েটা চলে যাচ্ছিল তখন রাহুল পিছন থেকে শীষ বাজিয়ে বলে, কি হলো, দেখবেন না কি? হ্যাঁ, আজকে বেঁচে গেলি, কিন্তু আর দেখা হলে তুই বাঁচতে পারবি না। চল ফুট এখান থেকে। রাহুল চলে যায় রাহুলের রাস্তায়, আর মেয়েটা চলে যায় মেয়েটার রাস্তায়। কিছু সময় পর ময়লা কাপড় নিয়ে রাহুল বসে আছে একটা অফিসের ওয়েটিং রুমে। রাহুলের দিকে তাকিয়ে আছে সেখানে থাকা অনেকেই। রাহুল সেসব পাত্তা না দিয়ে বসে আছে। কিছুক্ষণ পর রাহুলের ডাক আসে ভিতর থেকে। রাহুল ভিতরে গেলেও কিছুক্ষণ পর রাহুল বের হয়ে আসে মুখ কালো করে। আজকাল এই সমাজে কেউ যোগ্য ও শিক্ষিত লোকের কদর করে না, সবাই কদর করে মামু, চাচা, নেতা আর টাকার। কিন্তু রাহুলের কিছুই নেই, তাই চাকরি হয়নি। রাহুল অফিস থেকে বের হয়ে হাঁটছিল রাস্তা দিয়ে, তখন রাহুল দেখতে পায় একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছেন গাড়ির পাশে। তাকে থেকে মনে হচ্ছে তিনি কিছু নিয়ে টেনশন করছেন আর গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করছেন। তখন রাহুল তার সামনে গিয়ে বলে, আঙ্কেল, কোনো সমস্যা? আমি কি সাহায্য করতে পারি? ভদ্রলোক রাহুলের দিকে একবার তাকিয়ে বললেন, আসলে বাবা, আমার ড্রাইভার কালকে চাকরি ছেড়ে চলে গেছে। আর আজকে গাড়ি নিয়ে বের হয়েছিলাম, কিন্তু মাঝপথে গাড়িটা বন্ধ হয়ে যায়। এখন যে কোনো রকম স্টার্ট নিচ্ছে না। একটার সময় আমার মিটিং আছে, আর এখন 11টা বাজে। কারোর সাহায্য নেবো সেরকম পাচ্ছিও না তেমন। আজকের মিটিংটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি কি আপনার গাড়িটা চেক করে দেখতে পারি? কি মনে করব? তুমি যদি পারো তাহলে একটু দেখো না বাবা, এতে তো আমার অনেক উপকার হবে বাবা। আচ্ছা আঙ্কেল, আমি দেখছি, আপনি চিন্তা করবেন না। রাহুল সব কিছু চেক করছিল একটা একটা করে। কিছু সময় পর রাহুল বলে ওঠে, আঙ্কেল, এখন স্টার্ট দিয়ে দেখুন তো। রাহুলের কথা শুনে ভদ্রলোক গাড়ি স্টার্ট দিলেন আর গাড়িটা স্টার্ট হয়ে গেল। তখন ভদ্রলোক রাহুলের সামনে এসে রাহুলকে কিছু টাকা এগিয়ে দিয়ে বলেন, না বাবা, এই টাকাগুলো রাখো তুমি। না আঙ্কেল, লাগবে না। কেন?
আঙ্কেল, এটা আমার দায়িত্ব ছিল। আজকে আপনি বিপদে পড়েছেন, কালকে তো আমি পড়তে পারি। আপনি টাকাটা না দিয়ে বরং আমার জন্য দোয়া করবেন, আমি যেন এভাবে সবাইকে সাহায্য করতে পারি। দোয়া করি বাবা, তুমি অনেক বড় হও। আচ্ছা বাবা, তোমার অবস্থা এমন কেন? আর তুমি কি করো? আসলে আঙ্কেল, আজকে একটা কোম্পানিতে আমার ইন্টারভিউ ছিল, কিন্তু ইন্টারভিউ দিতে যাওয়ার সময় একটা গাড়ি রাস্তার পাশে থাকা ময়লা পানি দিয়ে আমার এমন অবস্থা করেছে, যার জন্য আমার চাকরি হয়নি। আর আমি বেকার আঙ্কেল, চাকরি খোঁজ করছি। ভদ্রলোক রাহুলের দিকে তাকিয়ে কিছু সময় নীরব থেকে রাহুলকে উদ্দেশ্য করে বললেন, তোমার শিক্ষাগত যোগ্যতা কি? অনার্স দ্বিতীয় বর্ষে পড়ছি, আরবি ভার্সিটিতে। ভালো। তোমার বাসায় কে কে আছে? আমার কেউ নেই আঙ্কেল, দুটো টিউশনি করাই আর নিজের খরচ নিজেই বহন করি। ও আচ্ছা। আমি আসি তাহলে আঙ্কেল, আমার জন্য দোয়া করবেন। কথাটা বলে রাহুল যখন চলে আসতে যাবে তখন আঙ্কেল রাহুলকে ডাক দিয়ে বলেন, দাঁড়াও বাবা, আচ্ছা তুমি কি আমার ড্রাইভার হিসেবে কাজ করবে? অনার্স কমপ্লিট হয়ে গেলে তুমি আমার অফিসে জব করবে। তুমি কাজের পাশাপাশি তোমার পড়ালেখাও চালিয়ে যেতে পারো। তোমার কাজ হলো আমাকে এবং আমার মেয়েকে নিয়ে যাওয়া আর নিয়ে আসা। আমার মেয়ে ইন্টার প্রথম বর্ষে পড়ে। তোমার চিন্তা নেই বাবা, আমার বাসায় থেকে তোমার পড়াশোনা চালিয়ে যাবে। আর তোমার বেতন এই মাস থেকে 15,000 টাকা। আপনার অফিস মানে? এবি কোম্পানির নাম শুনেছ নিশ্চয়ই। আমি সেই এবি কোম্পানির মালিক, আব্দুল বসার চৌধুরী। এবং বলো তুমি রাজি কি না। বেতন নিয়ে চিন্তা করো না, তুমি চাইলে তোমার বেতন বাড়িয়ে দিতে পারি আমি। আঙ্কেলের কথা শুনে কি বলবো বুঝতে পারছি না। আমি তাড়াতাড়ি করে আঙ্কেলকে সালাম করে নিলাম। তারপর আঙ্কেল আমায় বললেন, কি বাবা, তুমি রাজি তো? খুশি হয়ে বললাম, হ্যাঁ আঙ্কেল, আমি রাজি। চলো তুমি আমার সাথে। কোথায় আঙ্কেল? আমার বাসায়। আঙ্কেল, বললেন না আপনার মিটিং আছে? যাবে, তার আগে তোমার পরিষ্কার হতে হবে। তুমি আমার সাথে আমার অফিসে যাবে। আজ থেকে তোমার চাকরি শুরু। আঙ্কেল, আমার সব কিছু তো বস্তিতে আছে। চলো তাহলে বসতিতে। তারপর রাহুল আর বাসা চৌধুরী চলে যান বস্তিতে। তারপর রাহুলের সব কিছু নিয়ে চলে আসেন তার বাড়িতে। বাড়িতে এসে বাসা চৌধুরী তার স্ত্রী সুমা বেগমের সাথে রাহুলের পরিচয় করিয়ে দেন। রাহুল রুমে গিয়ে তাড়াতাড়ি করে গোসল শেষ করে বেরিয়ে পড়ে। তখন সুমা বেগম রাহুলকে বলেন, রাহুল, কোথায় যাচ্ছিস? ম্যাডাম, স্যার মনে হয় আমার জন্য অপেক্ষা করছেন, আমি আসি এখন। নাস্তা করে যা। না ম্যাডাম, পরে করবো না। এই বলে আমি যেই বেরোতে যাব তখন সুমা ম্যাডাম আমার সামনে এসে বলেন, তুই দাঁড়া, তুই আমার ম্যাডাম বলছিস কেন? বাড়ি, আপনারা হলেন আমার মালিক, তাই তো ম্যাডাম বলছি। আমার ম্যাডাম বলা লাগবে না, তাহলে কি ডাকবো? আন্টি বলেই রাখবি। আচ্ছা। রাহুল তাড়াতাড়ি গাড়ির কাছে এসে গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিল। গাড়ি চলছে তার আপন গতিতে। তখন বাসা চৌধুরী বলেন, রাহুল, তুমি অনার্স কোন বিষয় নিয়ে পড়েছো? আঙ্কেল, অ্যাকাউন্টিং নিয়ে। বাহ, তাহলে তো বেশ ভালোই হলো। আমার মেয়ে ইসরাত জাহান ইতু, ও এবার ইন্টার প্রথম বর্ষে বাণিজ্য বিভাগে পড়েছে। আর আমি চিন্তা করছিলাম ওর জন্য একজন টিচার রাখবো। কিন্তু এখন থেকে তো তুমি ইতুকে পড়াবে, আর এর জন্য তোমার আলাদা বোনাস দেওয়া হবে। আচ্ছা আঙ্কেল, আমি পড়াবো, কিন্তু উনি কি আমার কাছে পড়বেন? পড়বে। আচ্ছা। রাহুল বাসা চৌধুরীকে নিয়ে চলে যায় অফিসে। এদিকে ভার্সিটিতে মুখ কালো করে বসে আছে মিথিলা। মিথিলা এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার ভেঙে যাওয়া গাড়ির দিকে। তখন মিথিলার বান্ধবী জান্নাত বলে, ছেলেটার সাহস দেখেছিস তুই মিথিলা? তোকে রাস্তায় কয়টা থাপ্পড় মেরেছে। হুম, ওর এত বড় সাহস আমার গাড়ি ভেঙে দিয়েছে। আমার তো চিনে না ওই ছেলে। মিথিলা, ওই ছেলে আমাদের ভার্সিটিতে পড়ে। আমি ওই ছেলেকে অনেকবার দেখেছি। আমার যতদূর মনে হয় ছেলেটা আমাদের সাথে ক্লাসও করেছে। কি, তুই সত্যি বলছিস তো? হ্যাঁ, সত্যি বলছি। কয়েকদিন আগেও ছেলেটাকে আমি ক্লাসে দেখেছি। তবে ছেলেটা আমাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের টপার। তাহলে চল দেখি ভার্সিটিতে আসছে কিনা। প্রপার এসব আমার সাথে পাত্তা পাবে না, সেটা তোরা পরীক্ষার রেজাল্ট দেখে বুঝতে পারবি। মিথিলা চলে যায় রাহুলকে খুঁজতে। চলুন এবার আপনাদের পরিচয় করিয়ে দিই আমাদের গল্পের নায়ক আর নায়িকার সাথে। আমাদের গল্পের নায়কের নাম রাহুল রাজ। এবার অনার্স দ্বিতীয় বর্ষে পড়ে। ছোটবেলায় রাহুলের মা আর বাবা মারা যান। তারপর রাহুল একটা অনাথ আশ্রমে বড় হয়। রাহুল যখন ইন্টারে পড়ে তখন সে আশ্রম থেকে চলে আসে বস্তিতে। রাহুল পড়ায় ভালো ছিল, যার জন্য রাহুলকে টিউশনি পেতে কোনো সমস্যা হয়নি। রাহুল টিউশনি করিয়ে নিজের খরচ বহন করে আর
আর বাকিটুকু গল্প থেকে জানতে পারবেন। আমাদের গল্পের নায়িকা মিথিলা চৌধুরী। মিথিলা এবার অনার্স দ্বিতীয় বর্ষে পড়ে। মিথিলার বাবা একজন সায়েন্টিস্ট আর মা হলেন স্কুল শিক্ষিকা। বাকিটুকু গল্পে জানতে পারবেন। এদিকে মিথিলারা পুরো ভার্সিটি খুঁজেও রাহুলকে পেল না। মিথিলা আর ওর বান্ধবীরা চলে যায় বাসায়। রাহুলও বাসার চৌধুরীকে নিয়ে বাসায় ফিরে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ে। কিছুক্ষণ পর ইতু রাহুলের রুমে এসে রাহুলকে ডাকতে থাকে। এই যে হ্যালো, এই যে শুনতে পাচ্ছেন? শুয়ে থাকতে থাকতে কখন যে চোখটা লেগে যায় বুঝতে পারেনি। হঠাৎ একটা মেয়ের কণ্ঠ শুনতেই আমার ঘুম ভেঙে যায়। তখন তাড়াতাড়ি করে উঠে বসি। পাশে তাকাতেই একটা মেয়েকে দেখতে পেলাম। তখনই মেয়েটা বলে, কি ব্যাপার, আপনি ঘুমাচ্ছেন কেন? আসলে শুয়েছিলাম, হুট করে চোখটা লেগে যায়। কিন্তু আপনি কে? আমি আপনার ছাত্রী আর এই বাড়ির মালিকের মেয়ে। ও আচ্ছা। নিন, এখন তাড়াতাড়ি রেডি হয়ে নিন। কেন? আমি একটু বের হব আর আপনি আমার সাথে যাবেন। আচ্ছা, আপনি নিচে গিয়ে 10 মিনিট অপেক্ষা করুন, আমি আসছি। কিন্তু নিচে গিয়ে তার বাবার সাথে কথা বলছিল। তখন রাহুল নিচে চলে আসে। তারপর রাহুল আর ইতু বেরিয়ে পড়ে। গাড়ি যখন নির্জন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন কয়েকটা গাড়ি এসে রাহুলদের গাড়ির সামনে এসে থামে আর রাহুলও ব্রেক করে। হুট করে ব্রেক করাতে ইতু কিছুটা হকচকিয়ে যায়। তখন ইতু বলে, কি হলো, হঠাৎ করে গাড়ি এভাবে ব্রেক করলেন কেন? আপনি গাড়ি চালাতে পারেন না? সামনে তাকিয়ে দেখুন। সামনে তাকিয়ে দেখতে পেলাম কয়েকটা গাড়ি আমাদের গাড়ির সামনে, আর তার থেকে 20 জনের মতো লোক বের হচ্ছে। তখন বললাম, এরা কারা? জানি না, তবে দেখছি, আপনি গাড়িতে বসুন। রাহুল কথাটা বলে গাড়ি থেকে বের হয়ে লোকগুলোর সামনে যেতেই লোকগুলোর লিডার বলে ওঠে, মেয়েটাকে আমার কাছে নিয়ে আয়। যদি কেউ এসে বাধা দেয় তাহলে কেটে টুকরো টুকরো করে বাসার চৌধুরীকে পার্সেল করে দিবি। যা, মেয়েটাকে নিয়ে আয়। ওই আমি কি সবজি যে আমায় কাটবি? আমি নিজেই এক তরোয়াল, উল্টো নিজেরাই কেটে টুকরো টুকরো হয়ে যাবে। আচ্ছা আয়, নিয়ে যাও ওকে। দুজন গুন্ডা যখন গাড়ির দরজায় হাত দিয়ে খুলতে যাবে তখন গুন্ডাগুলো বাতাসে বাঁচতে বাঁচতে মাটিতে গিয়ে পড়ে। তখন লিডার বাকিগুলাদের ইশারা করে রাহুলকে মারার জন্য। তখন গুন্ডাগুলো এগিয়ে আসে। তখন রাহুল গাড়ি লক করে গুন্ডাদের দিকে এগিয়ে যায়। একজন একজন করে রাহুল সব কটাকে শুইয়ে দিল। বাকি রইল লিডার। তখন রাহুলের দিকে লিডার এগিয়ে আসে। রাহুল ওই লিডারকে ইচ্ছামতো মারতে থাকে। তখন লিডার বলে ওঠে, তুই জানিস আমাদেরকে কে পাঠিয়েছে? তুই যদি জানতিস তাহলে আমাদের কাজে বাধা দিতি না। ও তাহলে বল তোদের বাপের নাম আর কোন বাপ তোদেরকে পাঠিয়েছে? মাফিয়া কিং আর কি? এদের গায়ে হাত দেওয়ার আগে তোরা আমাকে টপকাতে হবে। আর এই পৃথিবীতে আমাকে টপকানোর সাহস এখনো কারো হয়নি। সো এইসব করে লাভ হবে না। তোর বসকে বলিস আমি ফিরে এসেছি। বাই বাই। রাহুলের কথা শুনে লিডার পিছনে ছিটকে পড়ে। রাহুল গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিয়ে সেখান থেকে চলে যায়। রাহুল গাড়ি দাঁড় করায় একটা 2তলা বিল্ডিংয়ের সামনে। রাহুল গাড়ি থেকে বের হয়ে গাড়ির দরজা খুলে দিল। ইতু গাড়ি থেকে বের হয়ে বাসার ভিতরে প্রবেশ করবে এমন সময় পিছন ফিরে গাড়ির কাছে এসে বলে, চলুন আপনি আমার সাথে। গাড়ি পার্ক করে সবাই মাত্র গাড়িতে বসেছি তখন ইতুর কথা শুনতে পেলাম। তখন বললাম, মানে? বলেছি আমার সাথে বাসায় যেতে। আমি গিয়ে কি করব? তার চেয়ে বরং আপনি ভিতরে যান, আমি গাড়িতে বসে আছি। বলেছিলাম না আমার সাথে যাওয়ার জন্য? ইতু কথাটা বলে রাহুলের হাত চেপে রাহুলকে সঙ্গে করে বাসার ভিতরে প্রবেশ করে। ইতু বাসার ভিতরে ঢুকে সোফায় বসে থাকা একজন মহিলাকে ফুফু আম্মু বলে জড়িয়ে ধরে। ইতু আর তার ফুফু আম্মু কিছু কথা বলে। তারপর ইতু তার ফুফু আম্মুকে বলে, ফুপু আম্মু, ইনি হচ্ছেন আমার নতুন স্যার আর আমাদের ড্রাইভার রাহুল রাজ। রাহুল কুশল বিনিময় করে আর ফুফু আম্মু ও রাহুলকে বসার জন্য বলেন। তিনজন মিলে কথা বলছিল। তখন ইতুর ফুফা সেখানে আসেন। তখন ইতু তার ফুফাকে জড়িয়ে ধরে। রাহুলদের সাথে ফুফাও কথা বলায় যোগ দিলেন। কথা বলার এক পর্যায়ে রাহুলের চোখে পড়ে দেওয়ালে থাকা একটা ছবিতে। তখন রাহুল ফুফু আম্মাকে জিজ্ঞাসা করেন, ফুফু আম্মু এই ছবিটা কার? এটা হচ্ছে আমার মেয়ে মিথিলা। কেন বাবা, তুমি চিনো নাকি মিথিলাকে? মনে মনে বললাম, খাইছে রে আমায়, এই শাকচুনি মেয়ে ইতুর ফুফাতো বোন হয়। শেষে এবার আমার চাকরিটা নট হয়ে যাবে রে। না না, চাকরি চলে যেতে দেওয়া যাবে না। তার চেয়ে ফুফু আম্মু আর ফুফাকে সব কিছু বলে কমা চেয়ে নেই, তাহলে আমার চাকরিটা থেকে যেতে পারে। রাহুল মাথা নিচু করে চিন্তা করছিল। তখন ফুফা রাহুলকে উদ্দেশ্য করে বলে ওঠেন, কি হলো রাহুল, তুমি
কথা বলছো না যে? তুমি কি চেনো আমার মেয়েকে? হ্যাঁ, আজকে সকালে। তারপর সব ঘটনা খুলে বললাম। আমি আজকের ঘটনার জন্য দুঃখিত। আপনারা আঙ্কেলকে কিছু বলবেন না প্লিজ। দরকার হলে আমি আপনাদের মেয়ের কাছে ক্ষমাও চেয়ে নিব, তবু আমার চাকরিটা কেড়ে নেবেন না। রাহুলের কথা শুনে ফুফু আম্মু আর ফুফা হাসতে শুরু করলেন। রাহুল আর ইতু কেবলাকান্তের মতো তাকিয়ে আছে তাদের দিকে। তখন ইতু বলে, কি হলো, তোমরা হাসছো কেন? রাহুলের এমন বাচ্চামো দেখে। তখন মিথিলা কারোর সাথে কথা বলতে বলতে নিচে নামছিল। রাহুলের উপর চোখ পড়তেই মিথিলা ফোন কেটে রাহুলের সামনে এসে চিৎকার করে বলে ওঠে, কি রে ছোট লোক, তুই এখানে? আস্তে আস্তে বললাম। শাক চুন্নির কথা বলতে না বলতেই হাজির হয়ে গেছে। এর আয়ু তো দেখছি কুত্তা থুকু, কুত্তির মতো। কি বললি তুই? কি বললি তুই আমায়? আমি শাকচুন্নি? যা বাবা, শুনে নিয়েছে। এর খান্ত দেখছি অনেক পাতলা। আপু, উনি আমার সাথে আসছে। তোর সাথে আসছে মানে? হ্যাঁ, আসছি আপনার নামে বিচার দিতে। বিচার মানে? তুই সকালে ছেলেটার সাথে এমনটা করলি কেন মিথিলা? এই কাজটা তুই একদম ঠিক করিস না রে মা। বাবা, তুমি জানো ওই ছোট লোকটা কি করেছে? ওই আজকে আমার গাড়িটা ভেঙেছে। এটা আমি সবাইকে বলে দিয়েছি আর ওইটাও বলেছি। কোনটা বলেছিস? মিথিলার কানে কানে বললাম, হুজি আপনি বললেন আমায় দেখে নেবেন। আর ওই শালা চুপ। আর কি কি বলেছিস? মিথিলা, এই কেমন আচরণ করছো তুমি? কিন্তু মা। আহ, এত কথা বলছো কেন মিথিলা? তা রাহুল, তুমি কি পড়াশোনা করছো? হ্যাঁ ফুফা, আমি আর মিথিলা একই ভার্সিটিতে আর একই ডিপার্টমেন্টে পড়ি। বাহ, তাহলে তো ভালোই। সবাই মিলিয়ে কথা বলছে আর মিথিলা রাহুলের দিকে তাকিয়ে রাগে ফুলছে। মিথিলা যখন রাহুলের দিকে তাকাচ্ছিল তখন রাহুল সবার চোখ ফাঁকি দিয়ে মিথিলাকে চোখ মারছিল, আর মিথিলা তো এটা থেকে রাগে ফুলছে। রাহুল আর ইতু কিছু সময় কথা বলেই বেরিয়ে পড়ে। তারপর ইতু কিছু শপিং করে বাসায় চলে আসে। রাহুল সন্ধ্যাবেলা নাস্তা করে পড়তে বসে। তখন ইতু রাহুলের রুমে আসে। রাহুল ইতুকে বই খুলে পড়তে বলে। রাহুলও পড়া শুরু করে। রাহুল নিজে পড়ছে, সাথে ইতুর কোন সমস্যা হলে সেটা দেখিয়ে দিচ্ছে। রাত 10টা খাওয়া দাওয়া শেষ করে রাহুল রুমে এসে তার ফোন বের করে কিছু জিনিস নিয়ে কাজ করে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে রাহুল ঘুম থেকে উঠে বাগানে কিছু সময় এক্সারসাইজ করে বাগানে থাকা গাছগুলোতে পানি দিয়ে তার রুমে এসে ফ্রেশ হয়ে পড়তে বসে। পড়া শেষ করে রাহুল রেডি হয়ে নিচে গিয়ে নাস্তা করে গাড়ির পাশে গিয়ে বাসা চৌধুরী আর ইতুর জন্য অপেক্ষা করতে থাকে। কিছু সময় পর বাসা চৌধুরী আর ইতু গাড়িতে এসে বসেন। রাহুল গাড়ি চালানো শুরু করলো। কিছু সময় পর রাহুল ইতুকে কলেজে নামিয়ে দিয়ে বাসা চৌধুরীকে তার অফিসে নামিয়ে দিয়ে ভার্সিটি চলে যায়। রাহুল গাড়ি ভার্সিটিতে প্রবেশ করে গাড়ি পার্কিং করে ক্লাসে যাচ্ছিল। তখন দুজন ছেলে আসে রাহুলের সামনে। ছেলেগুলো বলে, হাই, আমি নিশান। আমি তোমার সাথে তোমার ডিপার্টমেন্টে পড়ি। হাই, আমি রাতুল। আমি তোমার সাথে একই ডিপার্টমেন্টে পড়ি। হ্যালো, আমি রাহুল। আজকের থেকে আমরা ফ্রেন্ড। কিন্তু কিন্তু কিছু না, চল ক্লাসে যাওয়া যাক। তারপর সবাই মিলে ক্লাসের উদ্দেশ্যে হাঁটা দিল। হঠাৎ সবাই দৌড়াদৌড়ি শুরু করে। তখন রাহুল বলে, কি ব্যাপার, সবাই এভাবে দৌড়াচ্ছে কেন? নিশান আর রাতুল মাঠের দিকে তাকিয়ে বয়ার্ত কণ্ঠে বলে ওঠে, চল এখান থেকে ক্লাসে তাড়াতাড়ি। কিন্তু সবাই এভাবে দৌড়াচ্ছে কেন? ক্লাসে চল, তারপর সব খুলে বলছি। রাতুল আর নিশান রাহুলকে টেনে ক্লাসে নিয়ে যায়। তখন রাহুল বলে ওঠে, এখন বল, সবাই এমন করছিল কেন? ভার্সিটিতে জনিও তার দল এসেছে। কেউ যাতে জনের সামনে না পড়ে সেই জন্য সবাই ভয়ে দৌড়াদৌড়ি করছি। জনিকে ভয় পাওয়ার কারণ কি? তুই কি জনির নাম শুনিসনি? না তো, আমি নাম শুনিনি। যোগু মাফিয়া নাম শুনেছিস তুই? নিউজে শুনেছি কিন্তু কখনো দেখিনি। কোথা থেকে দেখবি, যাকে 22টি দেশের গোয়েন্দা সংস্থা সহ ইন্টারপোলও খুঁজে পায়নি। আর তুইও তো সাধারণ মানুষ। সেই যোগু মাফিয়ার একমাত্র ছেলে হলো জনি, আর মাফিয়া কিং আর কে হলো জগুর বস। জনি আমাদের ভার্সিটিতে আসা মানে একটা মেয়েকে তুলে নিয়ে যাওয়া, সাথে ড্রাগস সহ অন্যান্য মাদকদ্রব্য আনাগোনা শুরু। এই ভার্সিটিতে জনির লোকের সংখ্যা অনেক। এক কথায় এই ভার্সিটি জনির দখলে। কিন্তু স্যার ম্যাডামরা কিছু বলে না, পুলিশ বা দেশের আইন শৃঙ্খলা বাহিনী কিছু করে না। স্যার কি বলবি, সবারই নিজের প্রাণের মায়া আছে, নিজের পরিবার আছে, তাই ভয়ে কেউ কিছু বলে না। আইন শৃঙ্খলা বাহিনী কি করবে?
যোগুর ভয়ে সবাই থরথর করে কাঁপে, তাই সবাই নিশ্চুপ। তাই বলে সবাই এরকম চুপ করে থাকলে কি যোগু বা জনিরা দমে যাবে? আমাদের দেখে যাওয়া ছাড়া কিছু করার নেই। কিছুক্ষণ পর স্যার ক্লাসে প্রবেশ করে, ক্লাস শুরু করেন। ক্লাসের মাঝে দুটো গুলির শব্দে ভার্সিটির পুরো ক্যাম্পাস কেঁপে ওঠে। সবাই জানালা দিয়ে তাকিয়ে দেখতে পায় দুজন পুলিশ অফিসার মাটিতে শুয়ে আছেন, আর জনি সেখানে দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া আকাশে উড়িয়ে দিচ্ছে। জনি চলে যায় ভার্সিটি থেকে। তারপর স্যার ক্লাস থেকে চলে যান। কিছু সময় পর সবার কানে বেশি আসে কান্নার শব্দ। রাহুল জানালা দিয়ে দেখতে পায় লাশের পাশে বসে কয়েকজন কান্না করছে। রাহুল ক্লাস থেকে বের হয়ে আসে মাঠের কাছে। রাহুলের পিছনে পিছন নিশান আর রাতুলও আসে। রাহুল দেখতে পায় একজন গর্ভবতী মহিলা কান্না করছে তার স্বামীর লাশের পাশে বসে। একজন মা বসে কান্না করছে তার ছেলের লাশের পাশে বসে। আমি একবার পুরো ক্যাম্পাসের দিকে তাকিয়ে দেখলাম সবাই দর্শক হয়ে সবকিছু নীরবে সহ্য করে যাচ্ছে। তখন কেউ এসে বলল, অনার্স প্রথম বর্ষের একটা মেয়েকে জনি তুলে নিয়ে গেছে। সবকিছু শুনিয়ে আর দেখে নিজের ভিতরে আগুন জ্বলে উঠছে। মাথা কেমন যেন গরম হয়ে আছে আমার। আর সেখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে গাড়ি নিয়ে চলে এলাম ইতুর কলেজে। সেখান থেকে ইতুকে নিয়ে চলে গেলাম আঙ্কেলের অফিসে। তারপর আঙ্কেলকে নিয়ে বাসায় চলে এলাম। রাহুল বাসায় গিয়ে খাওয়া দাওয়া শেষ করে তার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। বিকালে রাহুল ঘুম থেকে উঠে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর একটা নির্জন স্থানে এসে রাহুল গাড়ি দাঁড় করায়। 1 ঘন্টা পর রাহুল গাড়িতে এসে গাড়ি স্টার্ট দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। কিছু সময় পর রাহুল বাসায় এসে সোজা তার রুমে চলে যায়। রুমে গিয়ে ফ্রেশ হয়ে রাহুল পড়তে বসে। কিছু সময় পর ইতু রুমে এসে পড়া শুরু করে। ইতু পড়া শেষ করে তার রুমে চলে যায়। রাহুল পড়া শেষ করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে রাহুল, নিশান আর রাতুল ভার্সিটির মাঠে বসে গল্প করছিল। তখন মিথিলা আর তার বান্ধবীরা আসে সেখানে। আর মিথিলা বলে, কি রে ছোট লোক, কি করিস? বাহ, এরই মাঝে দুজন বন্ধুও জুটিয়ে নিলে। ও মিস ফুলকপি যে, গল্প করছি, আপনিও বসুন আমাদের সাথে। কি বললি তুই? ফুলকলি বলেছি, বসুন আপনি আমাদের সাথে, আড্ডা দিয়ে কিছু সময়। আড্ডা দিব তোর মতো ছোট লোকের সাথে আমি? আয় চল তোরা। কথাগুলো বলে মিথিলা আর তার বান্ধবীরা চলে যায় সেখান থেকে। তখন রাহুল হালকা একটা হাসি দিয়ে রাতুল আর নিশানের সাথে কথা বলা শুরু করে। কথা বলার এক পর্যায়ে সবাই দেখতে পায় ভার্সিটির ক্যাম্পাসে জনি আর তার লোকেরা সাথে একটা অ্যাম্বুলেন্স প্রবেশ করে। সবাই তখন সেখান থেকে চলে আসতে যাবে, তখনই জনি হ্যান্ড মাইকে বলে ওঠে, সবাই নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে থাক। যদি কেউ নিজের জায়গা থেকে পালানোর চেষ্টা করিস তাহলে তোরা সব কটা মারা পড়বি। কথাগুলি বলতে বলতে জনি গাড়ি থেকে নেমে যায়। তারপর অ্যাম্বুলেন্স থেকে একজন মেয়ের ডেড বডি বের করা হয়। মেয়েটাকে দেখে মনে হচ্ছে এই ভার্সিটির কেউ না, যাকে কেউ চিনে না। তখন জনি আবার বলে ওঠে, এই অনার্স প্রথম বর্ষে যারা পড়িস তারা মাঠের এক পাশে চলে আয়, আর বাকিরা ক্লাসে যা। সবাই জনির কথা শুনে চলে যাচ্ছে, আর যাদের থেকে যাওয়ার কথা বলেছিল তারা থেকে যায়। জনি তার হাতে একটা বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকা সবার সামনে গিয়ে বলে, এই মেয়ের বান্ধবী যারা আসিস তারা আমার সামনে আয়। কেউ এগিয়ে আসছে না বইয়ের জন্য। সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তখন জনি হুঙ্কার দিয়ে বলে ওঠে, যদি নিজে নিজের সামনে চলে আসিস তাহলে সবাই বেঁচে যাবি, আর আমি যদি খুঁজে যাই তাহলে তোরা সব কটা মারা পড়বি। রাহুল, নিশান আর রাতুল প্রথম বর্ষের সবার সাথে দাঁড়িয়ে আছে, আর রাহুল তাকিয়ে আছে ওই মেয়ের লাশের দিকে। তখন 4টা মেয়ের সামনে আসে বয়ে বয়ে। মেয়েগুলোকে সামনে আসতে জনি একটা হাসি দিয়ে বলে ওঠে, এই মেয়ের যাকে জনি তুলে নিয়ে গিয়েছিল পরিবারে কে কে আছে? ভাই, এই মেয়েটা অনাথ, আমরা যতটুকু জানি। কি বললি? ভাই, ও যা বলছে সেটা সত্যি। জনি আবার রেগে বলে ওঠে, মেয়েটার কপালে বন্দুক তাক করে বললাম, আমায় কি বলত মনে হয় তোর? যদি কেউ না থাকে তাহলে মেয়েটার নামে পার্সেল আর এত টাকা আসলো কোথা থেকে? আর কালকে আমার বোনের অবস্থা কে করেছে এমন? মেয়েটার যদি অনাথ হয় তাহলে কালকে ওই মেয়েকে আমার থেকে কে নিয়ে গেল? জনির কথা শুনে সবাই জনির বোনের লাশের দিকে তাকায়। তখন জনি বলে ওঠে, তাহলে মেয়েটার কোনো প্রেমিক আছে কি? ভাইয়া, সেটা আমরা জানি না। ও তো সবসময় নিজের পড়া নিয়েই ব্যস্ত থাকতো, আমাদের সাথে তেমন কথা বলতো না প্রয়োজন ছাড়া। ভাইয়া, আমরা যা জানি সব আপনাকে বলে ফেলেছি, এখন আর কিছু বলার নেই আমাদের। যদি বিশ্বাস না করেন তাহলে আপনি খোঁজ নিতে পারেন। মেয়েটার কথা শুনে জনি মেয়েটার গাল চেপে ধরে মেয়েটার শরীরে বিভিন্ন অংশে স্পর্শ করতে যায়। তখন মিথিলা এগিয়ে এসে জনির গালে টাস টাস করে 2টা থাপ্পড় বসিয়ে দিয়ে বলা শুরু করলো, এই তোর কি মনে হয় তুই যা করবি সেটা সবই মেনে নিব? তুই এতদিন ভার্সিটিতে অনেক খারাপ কাজ করেছিস, কেউ এর প্রতিবাদ করেনি, কিন্তু আজকের পর থেকে তোর এইসব কাজ আমি আর চলতে দিব না। তুই ভাবিস কি? তুই ভাবিস না তোর বাপ একটা মাফিয়া বলে ভয় পাবো?
এতদিন কিছু কাজের অনেক চুপ ছিলাম, কিন্তু চুপ থাকার ফলাফল যে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করবে সেটা বুঝতে পারিনি। জনি তাপ্পড়কে রাগে দৃষ্টিতে মিথিলার দিকে তাকালো। পর মুহূর্তে জনির মুখে ফুটে ওঠে একটা হাসি। জনি মিথিলার কাছে গিয়ে মিথিলার হাত ধরে বলে, যাক, এতদিন মনে হচ্ছিল এই ভার্সিটিতে সবাই আমায় ভয় পায়, কিন্তু তুই আজকে আমার সেই ধারণা পাল্টে দিলি। তবে চিন্তা নেই, এখন থেকে আমি এই ভার্সিটিতে রেগুলার আসবো তোর হাতে থাপ্পড় খাওয়ার জন্য। তোর হাতে একটা ম্যাজিক আছে রে, যা আমায় খুব আকৃষ্ট করেছে। মিথিলা তার হাত জনির হাত থেকে ছাড়িয়ে নিয়ে যেই চলে যাবে, তখন জনি মিথিলাকে তার কাছে টেনে নিয়ে যেই মিথিলার মুখের দিকে তার মুখ এগিয়ে নেবে, তখন পিছন থেকে কেউ একজন জনির কাঁধে হাত রাখে। তখন জনি হাত সরিয়ে দিয়ে আবার যখন মিথিলার দিকে যাবে, তখন আবার কেউ কাঁধে হাত দিয়ে চেপে ধরে। তখন জনি রেগে পিছনে তাকিয়ে দেখতে পায় কয়েকজন দাঁড়িয়ে আছে। তখন জনি বলে, ওই কে রে তোরা? তোদের তো সাহস কম না, আমার কাজে বাধা দিস? হাসছিস যে তুই? জনিকে আর কথা বলার সুযোগ না দিয়ে লোকগুলো জনির হাতে হ্যান্ডকাপ লাগিয়ে ফেলে। তখন জনি কিছু বলতে যাবে তার আগেই মিথিলা বলে ওঠে, তোর নামে কেউ কোনো অভিযোগ করলে সেটা কয়েক ঘন্টা বা কয়েকদিন পর অভিযোগ তুলে নেয়, কিন্তু আমি তোর সেই কাজের ভিডিও ও যেই মেয়েকে ধর্ষণ করে হত্যা করেছিস তার বাবা মা তোর নামে মামলা দায়ের করেছে, আর সেটার দায়িত্ব আমার কাছে এসেছে। সাথে আরও কয়েকটা কেসের দায়িত্ব আমি পেয়েছি। তোকে ধরার জন্য আমি অনেক কষ্ট করে তোর নামে সকল প্রমাণ জোগাড় করেছি। এবার তোর বাপ জঙ্গু কেন? জঙ্গুর কোনো বাপও নেই আমার হাত থেকে তোকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার। তুই কে? তোর সাহস কম না? তুই আমায় গ্রেফতার করছিস, সাথে আমার সামনে তুই আমার বাবাকে নিয়ে কথা বলছিস? সিনিয়র ইন্সপেক্টর মিথিলা চৌধুরী ফ্রম সিআইডি। মিথিলার কথা শুনে উপস্থিত সবাই অবাক হয়ে যায়। মিথিলার কথা শুনে অনেকের মুখে হাসি ফুটে ওঠে, কিন্তু জনির কথা শুনে সবার হাসি মুহূর্তে হারিয়ে যায়। জনি বলে ওঠে, তোর এসিপি ও ডিসিপির কোনো ক্ষমতা নেই আমাকে আটকে রাখা। তবে তুই আমায় আটকে নিয়েছিলি, এটাই তোর চেহারা আর তোর শরীরে। তুই চল সিআইডির ইন্টারগেশন রুমে, তোর সব কিছু আমি পার করে নিব। মেয়েদের সাথে তুই অনেক খারাপ কাজ করেছিস, সেগুলোর হিসেব নিতে হবে আমার। মিথিলা তার অফিসারদের ইশারা করে জনিকে গাড়িতে তোলার জন্য। জনিকে গাড়িতে তোলা হলে মিথিলা যখন গাড়িতে উঠতে যাবে তখন জনির লুকে মিথিলাকে চাকু দিয়ে আঘাত করতে যাবে, তখনই রাহুল সেটা খেয়াল করে মিথিলাকে সেভ করার জন্য এগিয়ে আসে। রাহুল মিথিলাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর চাকুটা এসে রাহুলের হাতে লাগে। সাথে সাথে রাহুলের হাত থেকে রক্ত পড়া শুরু হয়, আর বাকি অফিসাররাও জনির লুককে আটক করে নেয়। হঠাৎ কেউ আমায় ধাক্কা দেওয়াতে আমি কিছুটা দূরে ছিটকে পড়ি। তখন আমি ঘুরে দেখতে গেলাম, রাহুল তার হাত চেপে ধরে আছে আর হাত থেকে রক্ত পড়ছে, আর জনের একটা লোককে অফিসার ধরে আছে। আমি তাড়াতাড়ি করে রাহুলের হাত চেপে ধরলাম আর রাহুলকে বললাম, এটা কি করলি তুই? তুই আমার জন্য নিজের ক্ষতি করলি। তখন রাহুল বলে ওঠে, আরে আপনি হলেন একজন সিআইডি অফিসার, তারপর আপনি জনির মতো এমন একজন অপরাধীকে গ্রেফতার করেছেন। আপনার জন্য আজকে থেকে এই ভার্সিটির সবাই নিরাপদে থাকবে। আপনার মতো একজন অফিসারের ক্ষতি কি করে হতে দিতে পারি বলুন? এই তাড়াতাড়ি গাড়ি স্টার্ট দে, রাহুলকে নিয়ে হাসপাতালে যেতে হবে। তারপর রাহুলকে ধরে নিয়ে একটা গাড়িতে তোলা হয়। জনি ও তার লোককে আলাদা গাড়িতে তোলা হয়। মিথিলার সাথে মিথিলার গাড়িতে রাতুল আর নিশানা উঠে পড়ে। রাহুলকে নিয়ে একটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর ডাক্তার রাহুলের হাতে সেলাই করে ব্যান্ডেজ করে দেয়। রাহুলকে নিয়ে বাইরে এসে দাঁড়ায় সবাই। তখন রাহুল বলে, আচ্ছা আমি আসি তাহলে, আপনি আপনার অফিসে যান। রাতুল, নিশান চল। কথাটা বলে রাহুল যখন চলে আসতে যাবে, তখন মিথিলা রাহুলকে হাত ধরে বলে ওঠে, এই কোথায় যাচ্ছিস তুই? বাসায় যাচ্ছি। আমি নামিয়ে দিচ্ছি, আর বেশি কথা বললে এই বন্দুক দিয়ে একটা গুলি করব। আরে এটা ভিতরে রাখুন, হুট করে গুলি বেরিয়ে যাবে যে। প্লিজ প্লিজ ভেতরে রাখেন, আমি যাব আপনার সাথে। গুড, এবার চল আমার সাথে। নিশান আর রাতুল গাড়িতে উঠ তোরা। মিথিলা গাড়ি চালানো শুরু করে আর রাহুল মিথিলার পাশের সিটে বসে আছে। রাহুল সামনে তাকিয়ে আছে, মিথিলা গাড়ি চালাচ্ছে আর রাহুলের দিকে আর চোখে দেখাচ্ছে। মিথিলা মনে মনে বলে, ইস, আমি ছেলেটার সাথে কত খারাপ ব্যবহার করেছি, ছেলেটার সাথে বাজে ব্যবহার করেছি, কিন্তু ছেলেটা আজকে আমায় বাঁচানোর জন্য নিজের এমন একটা ক্ষতি করলো। না, ওর কাছ থেকে আমার ক্ষমা চাইতে হবে। আচ্ছা, রাতের বেলা ক্ষমা চেয়ে নিব।
মিথিলা নিশানা রাতুলকে নামিয়ে দিয়ে চলে যায় ইতুদের বাসায় চলে আসে। মিথিলা গাড়ি থেকে নেমে এসে রাহুলের পাশে দরজা খুলে দিয়ে রাহুলকে দৌড়ে নিয়ে যায়। আঙ্কেল আর আন্টি ড্রয়িং রুমে বসে কথা বলছিলেন। তখন মিথিলা রাহুলকে দৌড়ে নিয়ে এসেছে দেখে আঙ্কেল আর আন্টি তাদের দিকে এগিয়ে যান। মিথিলা রাহুলকে বসিয়ে দেয়, তারপর মামা আর মামিকে সবকিছু খুলে বলে। তারপর রাহুলকে তার রুমে রেখে আসা হয়। রাহুল রুমে এসে শুয়ে পড়ে। বিকেলে কার ধাক্কাধাক্কিতে রাহুলের ঘুম ভেঙে যায়। রাহুল পাশে তাকিয়ে দেখতে পায় ইতু আর মিথিলা দাঁড়িয়ে আছে। তখন রাহুল বলে, হ্যাঁ বলুন, আপনারা কি বলবেন? আচ্ছা, তুমি সেই কখন থেকে আপনি আপনি করে বলে যাচ্ছ? আমি আর তুমি তো একসাথে পড়ি, আর ইতু তো অনেক ছোট তোমার থেকে। আপনারা হলেন আমার মালিক মানুষ। রাহুল, আপনি কিন্তু আমার স্যারও, তাই নিজেকে ছোট ভাবা বাদ দেন। চলুন এই পড়ন্ত বিকেলে ছাদে যাই। আমাদের ছাদ থেকে সূর্যাস্তর পুরো দৃশ্যটা উপভোগ করতে পারবেন, আর মনও ভালো হয়ে যাবে। কিন্তু আর কোনো কথা নয়, চলো তো আমার সাথে, আমি নিয়ে যাচ্ছি তোকে। তারপর মিথিলা আর ইতু মিলে রাহুলকে নিয়ে ছাদে চলে যায়। রাহুল ছাদে গিয়ে দেখতে পায় ইতুদের ছাদ থেকে সূর্যাস্তটা পুরোপুরি দেখা যায়। সন্ধ্যাবেলা ছাদে দাঁড়িয়ে পাখিদের আনাগোনার প্রাকৃতিক বাতাস সব মিলে এমন পরিবেশ উপভোগ আর কয়েকজনই করতে পারে। কিছু সময় পর তিনজনই ছাদ থেকে নেমে আসে। রাহুল হালকা নাস্তা খেয়ে তারপর রুমে চলে যায়, আর রুমে যাওয়ার আগে বলে যায় ইতুকে, ইতু নাস্তা শেষ করে বই নিয়ে আমার রুমে আসবে। আপনি না অসুস্থ, তাহলে আজকে আমায় পড়াবেন কি করে? আমি কি বলেছি আমি অসুস্থ? হাতে সামান্য একটু আঘাত লেগেছে, ফাঁকেবাজি না করে পড়তে এসো। রাহুল চলে যায় তার রুমে, আর ইতু মুখ ফুলিয়ে বসে খাবার খাচ্ছে। তখন বাসার চৌধুরী সুমা বেগম হেসে ওঠেন, আর বাসার চৌধুরী বলেন, কিরে মা, এইভাবে মুখ ফুলিয়ে বসে আছিস কেন? তো কি করব, মনে করেছিলাম মিথিলা আপু এসেছে তার সাথে গল্প করব, কিন্তু সেটা হলো কই। এখন পড়তে যেতে হবে আমার। গেলাম আমি, তোমরা আনন্দ করো। ওই খাবার খেয়ে নে, আমি পড়তে বসবো তোর সাথে। কি বলছো কি আপু, তুমি একজন সিআইডি অফিসার হয়ে পড়বে? সিআইডি অফিসার হয়েছি তো কি হয়েছি, আমার পড়া তো বাকি আছে, তাই পড়াটাও কমপ্লিট করব, সাথে কাজগুলো। ইতু আর মিথিলা নাস্তা করে চলে যায় রাহুলের রুমে। রাহুল রুমে বসে পড়ছিল, তখন ইতুর আসার শব্দে রাহুল বইয়ের দিকে তাকিয়ে বলে ওঠে, কালকে করানো জাবেদা আর আর্থিক বিবরণীগুলো আমায় 30 মিনিটের ভিতরে শেষ করে দেখাও। মাত্র 30 মিনিট? হ্যাঁ, পরীক্ষা হলে একটা প্রশ্ন লেখার জন্য 15 মিনিট সময় থাকবে, আর আমি তোমার 30 মিনিট সময় দিয়েছি। ইতু মুখ কালো করে টেবিলে বসে লেখা শুরু করে। মিথিলা রাহুলের দিকে তাকিয়ে আছে। রাহুল কিছু বলছে না দেখে মিথিলা বলে ওঠে, আমি কি করব? বললাম না এগুলো তোমার শেষ করতে। আমি ইতু না। রাহুল বই থেকে চোখ তুলে সামনে মিথিলাকে দেখতে পায়। তখন রাহুল বলে, ম্যাডাম আপনি এখানে? আমার ম্যাডাম বলছো কেন? আপনি একজন অফিসার, আপনাকে ম্যাডাম বলবো না তো কি বলবো বলুন? আমায় মিথিলা বলে ডাকবে, আর তাছাড়া আমরা এক ক্লাসে পড়ি, তাই তুই করে বলবে। এখন বলো আমি কি পড়বো? কিন্তু বললাম না। স্যার, তর্ক করবেন না, মিথিলা আপু কিন্তু অনেক রাগী। রাগ উঠলে আপু কিন্তু আপনাকে গুলি করে দিতে পারে। ইতুর কথা শুনে ভয়ে ভয়ে বললাম, কি বলছো কি তুমি? হ্যাঁ, তাই আপু যা বলছে মেনে নিন আপনি। আচ্ছা, মিথিলাকে বললাম, আপনি আপনার ইচ্ছা অনুযায়ী বই পড়েন। তুই কি বই পড়ছিস? বিজনেস ম্যাথ পড়েছি। তাহলে আমি অ্যাকাউন্টিং পড়ছি। সবাই পড়তে বসেছে, সবাই পড়তে ব্যস্ত। রাহুল পড়ছে আর মিথিলা পড়ার ফাঁকে ফাঁকে রাহুলের দিকে তাকাচ্ছে। বিষয়টা ইতু লক্ষ্য করে মিথিলাকে পায়ে কোচা মেরে কানে কানে বলে, আপু, তোর লক্ষণ আমার ভালো ঠিকছে না। মানে? আমি দেখেছি তুমি স্যারের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলে, তার মানে কি সামথিং সামথিং? কি বলছিস কি তুই? আমি কি বলছি সেটা তুই বুঝতে পারিসনি আপু? তুই একজন চতুর অফিসার হয়ে আমার কথার মানে বুঝতে পারিস না? এটার চেয়ে আর হাসির কথা কি হতে পারে? চুপ করবি তুই? ইতু, তুই সব জানিস বোন, তাহলে কি করে বলছিস এসব? আপু, 15 বছর আগের ভালোবাসা, আর সে কি তোর জন্য অপেক্ষা করছে? তার চেয়ে তুই স্যারের সাথে সামথিং সামথিং। নাথিং নাথিং। কি ব্যাপার, তোমরা কথা বলছো কেন? কথা বলতে হলে পড়া বাদ দিয়ে নিজের রুমে চলে যাও। অযথা সময় নষ্ট করার কোনো মানেই হয় না। রাহুলের ধমকিয়ে দুজনে চুপ হয়ে যায়। সবাই আবার পড়ায় মনোযোগ দিল। কিছু সময় পর মিথিলার ফোন বেজে ওঠে। মিথিলা ফোন রিসিভ করতেই বলে ওঠে, কি বলছিস কি? অবশ্য কিছু শোনা যাচ্ছে না। তখন আবার মিথিলা চিৎকার করে বলে ওঠে, সাহস থাকলে সামনে আয়, তোর মতো জানোয়ারকে গুলি করে হত্যা করব। নিষ্পাপ মেয়েগুলো কি ক্ষতি করেছে তোর?
তুই এভাবে নিষ্পাপ মেয়েদের কেন হত্যা করছিস? অপাশ থেকে কিছু শোনা যাচ্ছে না। কিছুক্ষণ পর ফোনের অপাশ থেকে কল কেটে দেয়। মিথিলার রুমে এসে বসে পড়ে। মিথিলাকে দেখে রাহুল আর ইতুও বুঝতে পারছে মিথিলা কিছু নিয়ে চিন্তা করছে। রাহুল মিথিলার সামনে এসে মিথিলাকে উদ্দেশ্য করে বলে ওঠে, কি হয়েছে? আর কে বা কল দিয়েছিল? আর কি বললো যার জন্য তোমার এমন চেহারা? আবার খেলা শুরু হয়ে গেছে। এতদিন বন্ধ ছিল, কিন্তু এবার হয়তো ওদের সাথে আমরা পেরে উঠবো না। এবার তাহলে আমরা অপরাধীদের কাছে হেরে যাব। কি হয়েছে? তো হেয়ালি না করে আমার সবকিছু তুমি খুলে বলো প্লিজ। মিথিলা বলো কি হয়েছে, চুপ করে দেখো না, বলো এখন কে কল দিয়েছিল? কে যেন কল করেছিল, তবে বলল আবার মেয়েদের মৃত্যুর মিছিল শুরু হবে, আর আমি যদি জনিকে না ছেড়ে দিই তাহলে আমাদের পরিবারের সবাইকে মেরে ফেলবে। আজকে রাতে নাকি আমার জন্য কিছু উপহার পাঠাবে বলেছে। আরে আপনি চিন্তা করবেন না, ওরা হয়তো ভয় দেখাচ্ছে জনকে ছেড়ে দেওয়ার জন্য। কয়েক মাস আগে শুনলাম সিরিয়াল কিলারকে হত্যা করা হয়েছে, তাহলে সেটা শুরু হবে কি করে? আমিও সেটা চিন্তা করছি, কিন্তু জনির সাথে এই সিরিয়াল কিলারের সম্পর্ক কি, এটা খুঁজে বের করতে হবে আমাকে। মিথিলা কথাটা বলে তার সিনিয়র অফিসারকে কল দিয়ে সবকিছু খুলে বলে। তারপর তার টিমের সবাইকে কল দিয়ে কাজে নেমে পড়তে বলে। মিথিলা ফোনটা যখন তার হাত থেকে বিছানায় রাখতে যাবে তখনই একটা ভিডিও কল আসে। মিথিলা ভিডিও দেখে চিৎকার দিয়ে উঠে এবং হাত থেকে তার ফোন পড়ে যায়। রাহুল ফোন হাতে নিয়ে দেখতে পায়। আমি ফোন হাতে নিয়ে দেখতে পেলাম একটা মেয়েকে অনেক বাজেভাবে আঘাত করে তার সমস্ত অঙ্গ কেটে ফেলেছে এবং সবশেষে মেয়েটার সাথে শারীরিক কাজে লিপ্ত হচ্ছে। সবকিছু দেখা যাচ্ছে কিন্তু লোকটার কোনো চেহারা দেখা যাচ্ছে না, যার জন্য কিছু করা যাচ্ছে না। সিরিয়াল কিলার তার কাজ শেষ করে ভিডিওটির সামনে এসে মেকানিক্যাল টোন ব্যবহার করে বলে ওঠে, কি রে, তোরা কি মনে করেছিস আমি মারা গেছি? আমাকে মারার মতো এই পৃথিবীতে কেউ জন্ম হয়নি। কয়েকদিন কিছু কাজে ব্যস্ত ছিলাম, তাই কাজ বন্ধ ছিল। তবে এর মধ্যে কাজ শুরু হলো। সিআইডি সিনিয়র ইন্সপেক্টর মিথিলা, এবার দেখবি আমার ফেরা কতটা ভয়ঙ্কর হয়। তুই আমার বন্ধু জনিকে গ্রেফতার করেছিস, এর পরিণাম তুই তোর পরিবার রক্ত দিয়ে শোধ করবি। সময় 1 সপ্তাহ। লেটস প্লে গেম বেবি। রাহুল ভিডিও দেখে একবার মিথিলার দিকে আর একবার ইতুর দিকে তাকায়। তারপর ইতুকে ইশারা করে রুমে চলে যেতে বলে। তারপর রাহুল ভিডিও আর যেই নাম্বার থেকে ভিডিও এসেছে সেটা নিয়ে নেয়। তারপর মিথিলাকে বলে, ম্যাডাম আপনি চিন্তা করবেন না, এটা হয়তো জনির লোকদের কাজ, জনিকে ছাড়িয়ে নেওয়ার জন্য করেছে। আমারও মনে হচ্ছে। আচ্ছা আমি আসছি। কোথায় যাবেন আপনি? জনির সাথে দেখা করতে হবে আমার। আমি কি আসবো আপনার সাথে? না, তোমায় আসতে হবে না। কথাটা বলে মিথিলা রাহুলের রুম থেকে বের হয়ে যায়। রাহুল চলে যায় তার ব্যালকনিতে। কিছু সময় পর রাহুল তাকিয়ে দেখতে পায় মিথিলা গাড়ি নিয়ে বের হয়ে যায়। রাহুল সময় নষ্ট না করে নিচে এসে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। কিছু দূর আসার পর রাহুল দেখতে পায় মিথিলার গাড়ির ঘিরে গোয়েন্দা সংস্থা অফিসাররা দাঁড়িয়ে আছে। রাহুল গাড়িতে বসে সবকিছু দেখছে। কিছুক্ষণ পর রাহুল দেখতে পায় মিথিলা গাড়ি থেকে নেমে তার গাড়ির পিছনে ডিকি খুলছে। মিথিলা গাড়ির ডিকি খুলে ডিকির ভিতরে তাকাতেই কয়েক পা পিছিয়ে যায়। তখন সেখান থেকে কয়েকজন মহিলা অফিসার এসে মিথিলার হাতে হাত করা পরিয়ে নেয়। মিথিলার গাড়ি থেকে একটা রক্তাক্ত লাশ বের করে আনা হয়। আবার রাহুল গাড়ি থেকে নেমে মিথিলার গাড়ির কাছে গিয়ে দাঁড়ায়। তখন মিথিলা রাহুলের দিকে তাকায়। রাহুল একবার মিথিলার দিকে তাকিয়ে আবার গাড়ি থেকে বের করা লাশের সামনে গিয়ে লাশটা ভালো করে দেখতে থাকে। তখন রাহুল অফিসারকে বলে, ওনাকে ছেড়ে দিন অফিসার, উনি এই খুন করেননি। অফিসার রাহুলের কথা শুনে রাহুলের দিকে তাকিয়ে বলে ওঠে, কে তুই আর তোর কথায় আমি কেন এই খুনিকে ছেড়ে দেব? অফিসার উনি খুন করেননি, উনি আমার সাথে আমাদের বাসায় ছিলেন, তাহলে উনি কি করে খুন করতে পারেন বলেন? অফিসার বলে ওঠে, এই মিথিলাকে আমি ভালো করে ইন্টারোগেশন করলে ওর সাথে চোর পুলিশের খেলা খেলবো, তাহলে সবকিছু খুলে বলবে। আচ্ছা আপনার কাছে কি প্রমাণ আছে উনি এই কাজ করেছে? অফিসার বাজেভাবে ইঙ্গিত করে বলে ওঠে, আচ্ছা বলতো তুই ওর হয়ে তো কথা বলছিস কেন? ওকে তোকে শান্তি দিচ্ছে না নাকি? হ্যাঁ অবশ্য আমাকে যদি দেয় তো। আর কিছু বলার আগে আমি অফিসারের মুখ বরাবর এক ঘুষি দিলাম। ঘুষিকে অফিসার কয়েক পা সরে যায়। তারপর বাকিরা এগিয়ে আসতে আমি বললাম, তোরা যদি নিজেদের ভালো চাস তাহলে নিজের জায়গায় দাঁড়িয়ে থাক, তা না হলে আমি তোদের সবার কাজের ভিডিও মানুষকে দেখিয়ে দেব। কথাগুলো বলে রাহুল অফিসারকে মারতে থাকে ইচ্ছা মতো। কিছুক্ষণ পর সেখানে সেনাবাহিনীর প্রধান, প্যারা কমান্ডো ইউনিট চলে আসে, সাথে পুলিশও চলে আসে। তারপর ওইখানে থাকা সব অফিসারকে পুলিশ গাড়িতে তুলে তাদের থানা নিয়ে যাওয়া হয়। সেনাপ্রধান পুলিশকে বলেন আর মিথিলাকে ছেড়ে দিতে বলেন।
মিথিলা সবকিছু অবাক হয়ে দেখছে। তারপর সেনাপ্রধান রাহুলকে গাড়িতে উঠতে বলেন। তখন রাহুল মিথিলার সামনে এসে বলে, আপনি বাইরে চলে যান, আমি আসছি একটু পরেই। আর আপনার চিন্তার কোনো কারণ নেই, এই লাশের ব্যাপারে কেউ জানবে না। কিন্তু ওরা তোমাকে নিয়ে যাচ্ছে কেন? তুমি তো... আমার নিয়ে আপনি চিন্তা করবেন না, আমি 2 ঘন্টার ভিতরে চলে আসবো, আপনি বাসায় যান। রাহুল চলে আসে গাড়িতে, তারপর গাড়ি চলা শুরু করে। আর মিথিলা এক জায়গায় দাঁড়িয়ে আছে, সবকিছু যেন মিথিলার মাথার উপর দিয়ে যাচ্ছে। মিথিলা গাড়িতে এসে তার সিনিয়র অফিসারদের বলে সেনাপ্রধানের সাথে কথা বলে রাহুলকে ছাড়ানোর জন্য। মিথিলা বাড়িতে এসে সোফায় বসে পড়ে। তখন তার মামা আর মামি মিথিলাকে জিজ্ঞেস করেন কি হয়েছে। মিথিলা শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু বলে। সবার শোনার পর বাসার চৌধুরী বলেন, তুই চিন্তা করিস না মা, আমি দেখছি, দেখি রাহুল কি করে আর ওটা আটকে রাখতে পারে। মামা, রাহুল বলল 2 ঘন্টার ভিতরে চলে আসবে, কিন্তু হঠাৎ করে সেনাবাহিনী এখানে আসলো কেন? আমি বুঝতে পারছি না। সবাই রাহুলের ফেরার অপেক্ষা করছে। মিথিলা আর ইতু রাহুলের নাম্বারে কল দিচ্ছে, কিন্তু ফোন বন্ধ আসছে। ঘড়ির কাঁটা যখন রাত 10টা বাজে তখনই বাসার বেল বেজে ওঠে। ইতু দৌড়ে গিয়ে দরজা খুলে দেখতে পায় রাহুল বাইরে দাঁড়িয়ে আছে। তারপর রাহুল বাসার ভিতরে প্রবেশ করে। রাহুল সবাইকে সোফায় বসে থাকতে দেখে সোফায় গিয়ে বসে পড়ে। তখন আন্টি বলেন, তো কে সেনাবাহিনী নিয়ে গেল কেন? আমাকে কয়েকটা প্রশ্ন করলো, তারপর ছেড়ে দিল। তোকে মারেনি তো রাহুল? আরে না আঙ্কেল, আমায় মারবে কেন? আর লাশের ব্যাপারে কি বললো? ওটা ওরা সামলে নেবে বলেছে। কিন্তু লাশটা তো আমার গাড়িতে পাওয়া গেছে, সেই হিসেবে তো খুনি আমি। বললাম না ওটা ওরা সামলে নেবে, আমি আসি। আর আন্টি আমি ঘুমিয়ে যাবো, বড্ড ক্লান্ত লাগছে আজকে। খেয়ে ঘুমা বাবা। আমার খিদে নেই। রাহুল চলে যায় তার রুমে। মিথিলা রাহুলের কথা শুনে কেমন যেন একটা শান্তি লাগছে, তবু কনফার্ম হওয়ার জন্য তার সিনিয়র অফিসারের সাথে কথা বলে। সবার সাথে কথা বলে বুঝতে পারে কেউ হয়তো জানতে পারেনি লাশের ব্যাপারে। তখন মিথিলা একটা দীর্ঘ শ্বাস ছেড়ে রুমে চলে যায়। পরদিন সকালে রাহুল ঘুম থেকে উঠে পড়তে বসে। পড়া শেষ করে নাস্তা করে আঙ্কালকে অফিসে নামিয়ে দিয়ে এসে ইতু আর মিথিলাকে নিয়ে বেরিয়ে পড়ে। ইতুকে কলেজে নামিয়ে দিয়ে রাহুল আর মিথিলা চলে যায় ভার্সিটিতে। তারপর রাহুল আর মিথিলা বের হয়ে চলে যায় দুই দিকে। দুজন, রাহুল, নিশান আর রাতুল কথা বলছে। তখন একটা মেয়ে এসে বলে, হাই, আমি বিথি, আমি কি এখানে বসতে পারি? এখানে কেন বসবেন আপনি? কেন, বসলে কোনো সমস্যা? চিনি না, জানি না, আপনি আমাদের সাথে বসবেন কেন? আমি বিথি, আমি আপনাদের সাথে একই বর্ষে একই ডিপার্টমেন্টে পড়ি। আমি এই ভার্সিটিতে নতুন, তেমন কাউকে চিনি না, তাই আপনাদের সাথে পরিচিত হতে এলাম। হ্যালো, আমি রাহুল, আর এরা হলো নিশান আর রাতুল। হ্যাঁ, অবশ্যই বসতে পারেন, সমস্যা নেই, আমরা যেহেতু একই ক্লাসে পড়ি। তারপর চারজন মিলে সবকিছু কথা বলল। ক্লাসে চলে যায়। কিছুক্ষণ পর মিথিলাও ক্লাসে চলে আসে। মিথিলা ক্লাসে এসে দেখতে পায় রাহুল, নিশান আর রাতুল একটা মেয়ের সাথে হেসে হেসে কথা বলছে। মিথিলা তার সিটে বসে কয়েকবার রাহুলদের দিকে তাকিয়ে সোজা বসে পড়ে। কিছুক্ষণ পর স্যারের ক্লাস নেওয়া শুরু করেন। ক্লাস শেষ করে রাহুল একসাথে বের হয়ে আবার আড্ডা দেওয়া শুরু করে। মিথিলা গাড়ির কাছে এসে রাহুলের অপেক্ষা করতে থাকে। রাহুল আসছে না দেখে মিথিলা রাহুলকে কল দিল। রাহুল ফোন রিসিভ করে বলে, হ্যাঁ ম্যাডাম বলুন। কই তুই? এই ভার্সিটির পিছনে বসে আমরা আড্ডা দিচ্ছি। আপনি কোথায়? কয়টা বাজে এখন সেটা খেয়াল আছে? ও সরি ম্যাডাম, আসলে বুঝতে পারিনি, আমি আসছি, 2 মিনিট আপনি দাঁড়ান। ফোন রেখে সবাইকে বিদায় দিয়ে যে আসতে যাব, তখন বিতি রাহুলকে বলে, রাহুল, তোর নাম্বারটা দিয়ে যা তো। আচ্ছা, তোর নাম্বার 017, তারপর এই 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 এই। রাহুল গাড়ির কাছে এসে দেখতে পায় মিথিলা গাড়িতে বসে আছে। রাহুল তাড়াতাড়ি করে গাড়ি স্টার্ট দিল। তখন মিথিলা বলে, মেয়েটা কে ছিল? কোন মেয়েটা? যার সাথে আড্ডা ও এত হাসাহাসি করছিলি? ও আচ্ছা, আপনি বিতির কথা বলছেন। মেয়েটার সাথে পরিচয় হলো কি করে? আজকে এয়ারপোর্ট থেকে পরিচয়। মেয়েটা অনেক ফ্রেন্ডলি, খুব সহজেই সবার সাথে মিশে যায়। আর কি কি বুঝলি মেয়েটার ব্যাপারে? রাহুল কিছু বলবে তার আগেই ফোন বেজে ওঠে। রাহুল রিসিভ করে বলে, হ্যালো, কে বলছেন? আমি বিথি বলছি। হ্যাঁ বিতি, বলো, কি বলবে? বিকেলে ফ্রি আছিস তুই? একটু কাজ ছিল। হ্যাঁ ফ্রি আছি। মেসেজের ঠিকানা দিয়ে দিব নে, চলে আসিস। আচ্ছা। রাহুল ফোন রেখে মিথিলার দিকে তাকিয়ে দেখলো মিথিলা কেমন রাগি চোখে তাকিয়ে আছে তার দিকে। তখন মিথিলা বলে ওঠে, কি রে, কি বললো তোর বিথি? বাসায় পৌঁছে গেছি কিনা এটার জন্য। ও আচ্ছা, শোন, বিকালে আমার সাথে যেতে হবে এক জায়গায়। আমাকে এক জায়গায় যেতে হবে, তাই পারবো না। তখনই আবার রাহুলের ফোন বেজে ওঠে। তখন রাহুল ফোন রিসিভ করে বলে, কে কল দিয়েছিল? আননোন নাম্বার ছিল।
রাহুল বাসে আসে, খাওয়া দাওয়া শেষ করে কিছু সময় রেস্ট নিয়ে বেরিয়ে যায় বিথির মেসেজ করা ঠিকানায়। এদিকে বিকালে রাহুলকে রুমে না পেয়ে মিথিলা রাহুলকে কল দিল। রাহুল কল রিসিভ করে বলে, হ্যাঁ ম্যাডাম বলুন। কই তুই? একটু কাজে বাইরে আছি। আমি বের হব, তুই বাসায় আয় এক্ষুনি। ম্যাডাম আমার আসতে কিছুটা লেট হবে, আপনি অন্য ড্রাইভার নিয়ে চলে যান। মিথিলা নিজে গাড়ি চালিয়ে যাচ্ছিল, তখনই মিথিলা তার সামনে এমন একজনকে দেখে মিথিলার চোখ বড় বড় হয়ে যায়। সেই মানুষটার নজর মিথিলার দিকে পড়তেই মিথিলা গাড়ি ঘুরিয়ে নিতে শুরু করে, কিন্তু ভয়ের কারণে মিথিলা ভালো করে স্টিয়ারিংয়ে ঘোরাতে পারছিল না, যার ফলে লোকটা মিথিলার সামনে এসে পড়ে। মিথিলাকে গাড়ি থেকে বের করে তখন মিথিলা বলে, কে কে আপনি? আমাকে সবাই এক এক নামে চিনে, তুইও আমায় ভালো করে চিনিস। এখন বল, কালকে সারপ্রাইজটা কেমন লাগলো? সারপ্রাইজ মানে? লাশটা পেয়ে কেমন লাগলো তোর? তার মানে লাশটা তুই রেখেছিলি আমার গাড়িতে? হ্যাঁ, আজকে নির্জন রাস্তায় তোর এই লাশের মতো অবস্থা করব। মিথিলা যখন গাড়ি থেকে তার বন্দুকটা নিতে যাবে তখনই সেই মানুষটা মিথিলার হাত টেনে ধরে তার কাছে নিয়ে যায়, আর মিথিলা নিজেকে ছুটানোর জন্য হাত পা ছড়াছড়ি করতে লাগলো। লোকটা যখন মিথিলাকে মারার জন্য চাকু বের করে তখনই শুনতে পায় পুলিশের গাড়ির সাইরেন। মিথিলার সাথে সাথে চিৎকার শুরু করে। তখন সেই মানুষটা মিথিলাকে ছেড়ে দিয়ে জঙ্গলে মিলিয়ে যায় আর যাওয়ার আগে বলে যায়, তোর হয়তো মৃত্যু তারিখ এখনও লেখা হয়নি, তবে চিন্তা নেই, তোর মৃত্যু তোর পরিবারের সবার সাথেই হবে, আর সেটা খুব তাড়াতাড়ি হবে। কয়েকটা পুলিশের গাড়ি মিথিলার সামনে এসে থামে। তারপর অফিসাররা এসে মিথিলাকে নানা প্রশ্ন করে। তখন মিথিলা একটাই কথা বলে, আমি ঠিক আছি। আচ্ছা আমি এখানে আছি, আপনাদের কে বললো? পুলিশ অফিসার বলে ওঠে, ম্যাডাম সেটা বলতে পারবো না, তবে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে এখানে এসেছি। ম্যাডাম আপনি চলুন এখন আমাদের সাথে। আচ্ছা চলুন। এদিকে রাহুল বিথির সাথে দেখা করতে গিয়ে সেখানে রাতুল আর নিশানেকে দেখতে পায়। তখন রাহুল বলে, কি রে, কি ব্যাপার, হঠাৎ করে এখানে আসার জন্য বললি যে? আজকে বিথির কাজিনের জন্মদিন, তাই আমাদের সবাইকে যেতে হবে। আরে আগে বলবি না, তাহলে একটু সেজে গুজে আসতাম। তোর আর সাজতে হবে না, এমনিতেই তোকে অনেক সুন্দর লাগছে। আর আমাদের? লাগছে। রাতুল চল ভাই, আমাদের এখান থেকে লাভ নাই। ওই শালা নাটক করবি না, নাহলে লাথি দেবো। আমরা নাটক করি আর তোমরা করো। কি করি? এটা বলা যাবে না, বললে সবকিছু শুরু হওয়ার আগে শেষ হয়ে যাবে। ওই হারামি, তোরা চুপ করবি? তারপর সবাই মিলে রওনা দিল বিথির কাজিনের বাসার উদ্দেশ্যে। কিছু সময় পর পৌঁছে যায় সবাই। রাহুলরা ভিতরে প্রবেশ করে বিথির কাজিনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সবাই এক টেবিলে বসে গল্প শুরু করে। হঠাৎ করে রাহুলের নজর পড়ে একটা টেবিলে, যেখানে মিথিলা চিন্তিত নয়নে বসে আছে। তখন রাহুল সবাইকে আসছে বলে মিথিলার টেবিলে চলে যায়। মিথিলার টেবিলে বসে বলে, ম্যাডাম আপনি এখানে, আর আপনি এত চিন্তিত কেন? হঠাৎ কারো আওয়াজে আমার ধ্যান ভাঙে। আমি পাশে তাকিয়ে দেখলাম রাহুল বসে আছে। তখন বললাম, কি ব্যাপার তুমি এখানে? আমারও তো একই প্রশ্ন, আপনি এখানে? আমার বাবার বন্ধু রাশেদ খানের মেয়ে নিশাতের জন্মদিন আজকে, তাই তো আমি এখানে। তুমি এখানে কেন? বিথির কাজিনের জন্মদিন আজকে, তাই বিথি আসতে বলেছিল। কিন্তু আপনার এমন অবস্থা কেন? কিছু কি হয়েছে আপনার সাথে? আর একটু হলে আজকে আমিও বাকি মেয়েদের মতো মারা যেতাম। মানে? আমি যখন এখানে আসছিলাম তখন আমার গাড়ির সামনে, ভাগ্য ভালো ছিল পুলিশ চলে আসছিল ঠিক সময়। এখন কি করবেন? ও বারবার বলছে আমার পরিবারের সবার সাথে আমাকেও মেরে ফেলবে। এখন চিন্তা করছি সবার জন্য হাই সিকিউরিটি ব্যবস্থা করব। ও আচ্ছা, আমি আসছি 5 মিনিট। রাহুল কথাটা বলে চলে যায়। সেখান থেকে মিথিলা মাথায় হাত দিয়ে বসে আছে। তখনই মিথিলার ফোন বেজে ওঠে। মিথিলা ফোন হাতে নিয়ে দেখতে পায় কালকে রাতের সেই নাম্বার। তখন মিথিলা ফোন রিসিভ করে বলে, কাপুরুষের বাচ্চা, তুই পালিয়ে গেলি কেন? তোর যদি এতই সাহস তাহলে আমার সাথে দাঁড়িয়ে থাকলি না কেন? তুই তো এত ভীতু তা আমি জানতাম না। বাসায় হাই সিকিউরিটি ব্যবস্থা করবি? 1 মিনিট, তুই জানলি কি করে? আরে আমার লোক তোর চারপাশে আছে, তোর সাথে ছায়ার মতো আছে। তুই এসব করে কিন্তু কোনো লাভ হবে না। আর কয়েকটা দিন, তারপর তোর আর তোর পরিবারের শেষ দিন হবে। আচ্ছা, তুই সেদিন বেঁচে গেলি কি করে? গোয়েন্দা অফিসারও সেনাবাহিনীর হাত থেকে। তুই কি ভেবেছিস বলতো? আমায় ফোন দিয়ে ভয় দেখাবি আর আমি ভয় পেয়ে যাব?
তুই আমায় ভয় দেখাবি আর আমি ভয়ে জনিকে ছেড়ে দিব? তুই যদি এসব ভেবে থাকিস তাহলে ভুল ভাবছিস। তুই মনে করেছিস সেনাবাহিনীর হাত থেকে বেঁচে নিজেকে খুব বড় মনে করেছিস? আরে সেটা তো ছিল আমার একটা প্ল্যান। আর হ্যাঁ শোন, তোর সব খবর আমার কাছে আছে। মিথিলা কিছু বলছে না, সব কিছু চুপচাপ শুনে যাচ্ছে আর লোকটার বলা কথাগুলো শুনে যাচ্ছে। মিথিলা ফোন কেটে কালকে রাতের সব কিছু শুরু থেকে চিন্তা করছে। তখন রাহুল চলে আসে। রাহুল বলে, কি হলো? একটু আগে তো আপনার মুখে কিছুটা হাসি ছিল, কিন্তু এখন বাংলার পাঁচের মতো হয়ে গেল কেন? তখন মিথিলা রাহুলের দিকে কিছুটা সময় তাকিয়ে থাকে। রাহুলের দিকে তীক্ষ্ণভাবে তাকিয়ে বলে, আচ্ছা রাহুল, তুমি কি সত্যি ড্রাইভার না কোনো ছদ্মবেশী? মিথিলার প্রশ্ন শুনে রাহুল কিছুটা হকচকে যায়। রাহুল মিথিলার দিকে তাকিয়ে কিছু সময় পর হেসে বলে, আমি সত্যি ড্রাইভার ম্যাডাম। আপনি হঠাৎ প্রশ্ন করছেন কেন? ম্যাডাম আমায় হঠাৎ এমন প্রশ্ন করলেন কেন? তাহলে কি ম্যাডাম জেনে গেছে আমি আমার আসল পরিচয়? না না, আমি ক্লিয়ার হতে হবে। দেখি ম্যাডামের সাথে কথা বলে। ম্যাডাম এই যে শুনতে পাচ্ছেন? রাহুলের দিকে তাকিয়ে মনে মনে বললাম, না, রাহুলের কথা বলার ধরন কিছুটা অস্বাভাবিক লাগছে। কিন্তু সেই দিন রাতে তো রাহুল আমার সাথে ছিল বাসায়, তাহলে লাশ কে রাখবে? সেই দিন রাতে রাহুল বাসায় ফিরে বলেছিল লাশের ব্যাপারে নিয়ে চিন্তা না করতে। আজকে রাহুল আমার এখান থেকে যাওয়ার পর কল আসে, তাহলে রাহুলই কি? না, রাহুলের দিকে নজর রাখতে হবে। হ্যালো ম্যাডাম, এই যে হ্যালো। হঠাৎ রাহুলের কথা আমার সম্মতি ফিরে। তখন বললাম, হ্যাঁ কিছু না, বাসায় যাবে কখন? একটু পরেই যাব। তাহলে একসাথে যাওয়া যাবে। আচ্ছা। রাহুল চলে যায় সেখান থেকে। মিথিলা তার ফোন নিয়ে রাহুলের কয়েকটা ছবি তুলে তার টিমের সবাইকে পাঠিয়ে দেয়। এই ছেলের সমস্ত ইনফরমেশন আমার চাই। এই ছেলের উপর 24 ঘন্টা নজরদারি করবে। আমার মনে হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি সিরিয়াল কিলারের খুব কাছাকাছি চলে আসছি। তবে সবাই সাবধানে কাজ করবে। আমি কিন্তু কনফার্ম না ছেলেটার ব্যাপারে, তবে সন্দেহ হয়েছে, তাই আর কি। টিমের সবাই ওকে বলে কাজে নেমে পড়ে। কিছু সময় পর রাহুল আর মিথিলা বেরিয়ে পড়ে বাসার উদ্দেশ্যে। মিথিলা চোখ বন্ধ করেছিল। গাড়ি যখন নির্জন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন রাহুল মিথিলাকে বেশ গম্ভীর কণ্ঠের সাথে মুখে একটা পৈশাচিক হাসি দিয়ে বলে, ম্যাডাম এখন যদি আপনাকে এই নির্জন রাস্তায় মেরে ফেলি তাহলে আপনি কি করবেন? আগে বেঁচে গেলেও এখন তো বাঁচতে পারবেন না। রাহুল কি বলছো? কি তুমি? ম্যাডাম এত রাতে আপনাকে বাঁচানোর জন্য পুলিশ ও কোনো বাহিনী এগিয়ে আসবে না। রাহুল তুমি কিন্তু অন্যায় করছো। আমি তোমায়। কথাটা বলার আগেই মিথিলা বন্দুক হাতে নিয়ে গুলি করতে যাবে, তার আগেই গাড়ি একটা বিকট শব্দ করে থেমে যায়। তখন মিথিলা ভয়ার্থ কণ্ঠে চিৎকার দিয়ে বলে ওঠে, আহ না না, আমার সাথে এমনটা করো না। আমি কি করেছি তোমার সাথে? রাহুল গাড়ি ব্রেক করে মিথিলার দিকে তাকায়। তখন রাহুল দেখতে পায় মিথিলা 2 হাত দিয়ে তার মুখ ঢেকে রেখেছে আর বলছে, না না, আমায় মেরো না প্লিজ। আমি কি ক্ষতি করেছি তোমার যার জন্য তুমি এমনটা করছো? আমি মিথিলা ম্যাডামকে ধাক্কা দিয়ে বললাম, ম্যাডাম কি হলো আপনার? আর আপনি কি বলছেন এসব? আপনাকে কেই বা মারতে যাবে? আমি ভয়ে ভয়ে চোখ খুলে সামনে তাকিয়ে দেখলাম গাড়ি একটা ল্যাম্প পোস্টের নিচে দাঁড় করানো, আর রাহুল আমায় ধাক্কা দিচ্ছে। তখন রাহুল আবার বলে, কি হলো আপনার ম্যাডাম? হঠাৎ এমন করে উঠলেন কেন? বুঝতে পারলাম আমি স্বপ্ন দেখছিলাম। তখন রাহুলকে বললাম, না কিছু না, হঠাৎ করে ঘুমিয়ে পড়েছিলাম আর বাজে একটা স্বপ্ন দেখেছিলাম। ও আচ্ছা, এই নিন পানি, নিয়ে বাইরে থেকে মুখ ধুয়ে আসুন, ভালো লাগবে। মিথিলা গাড়ি থেকে বের হয়ে চোখে মুখে পানি দিয়ে ফ্রেশ হয়ে এসে গাড়িতে বসে। তারপর রাহুল গাড়ি চালানো শুরু করে। কিছু সময় পর বাসায় পৌঁছে যায়। যে যার রুমে চলে যায়। রাহুল রুমে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে মিথিলার রুমে আসা মাত্রই মিথিলার ফোন বেজে ওঠে। মিথিলা ফোন রিসিভ করতেই মিথিলার টিমের একজন বলে ওঠে, ম্যাম আপনি যে ছেলের ছবি দিয়েছিলেন সেই ছেলের সম্পর্কে এমন কোনো তথ্য পাইনি যা দিয়ে ওই ছেলেকে সন্দেহ করব। আচ্ছা তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও, আর কোনো ক্লু পেলে আমায় আপডেট দিবে। মিথিলা ফোন রেখে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে রাহুল ঘুম থেকে উঠে তার পড়াতে বসে। পড়া শেষ করে রাহুল নাস্তা করে রুমে এসে রেডি হয়ে গাড়ির কাছে চলে যায়। কিছুক্ষণ পর আঙ্কেলকে নিয়ে অফিসে নামিয়ে দিয়ে বাসায় এসে ইতু আর মিথিলাকে নিয়ে বেরিয়ে পড়ে। ইতুকে কলেজে নামিয়ে দিয়ে মিথিলা আর রাহুল ভার্সিটি চলে যায়।
ভার্সিটিতে এসে রাহুল আর মিথিলা গাড়ি থেকে বের হয়। তখন মিথিলা বলে, এই দাঁড়াও, হ্যাঁ বলুন। আজকে থেকে আমি তোমাদের সাথে চলাফেরা করব। আজকে থেকে আমিও তোমাদের দলে। আচ্ছা আসুন। তারপর রাহুল মিথিলাকে নিয়ে চলে যায় তাদের আড্ডা দেওয়ার স্থানে। বৃত্তির সাথে মিথিলার পরিচয় করিয়ে দেয়। তারপর সবাই মিলে আড্ডা দেওয়া শুরু করে। কিছু সময় পর ক্লাসের বেল বেজে ওঠে। সবাই চলে যায় ক্লাসে। এক ক্লাস করে রাহুল বেরিয়ে যায় ভার্সিটি থেকে। 1 ঘন্টা পর আবার রাহুল ক্লাসে চলে আসে। ক্লাস শেষ করে সবাই মিলে আরও কিছু সময় আড্ডা দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। তখন মিথিলা রাহুলকে বলে, ক্লাসের মাঝে কোথায় গিয়েছিলে তুমি? একটু কাজ ছিল তাই গিয়েছিলাম। মিথিলা আর কোনো কথা বলল না। ভার্সিটি থেকে বের হওয়া মাত্রই বিতি রাহুলকে কল দিল। রাহুল কল রিসিভ করে বলে, কি রে বিতি, কল দিলি যে? মিথিলা রাহুলের হাত থেকে ফোন নিয়ে কানে ধরে আর রাহুলকে ইশারা করে চুপ করে থাকার জন্য। তখন বিতি বলে, বিকেলে কোনো কাজ আছে তোর? বিকালে রাহুলের কাজ আছে, আর তুমি ফোন দিবে না রাহুলকে কখনো। মিথিলা ফোন কেটে দিয়ে রাহুলের কাছে দিয়ে দেয়। তখন রাহুল বলে, এটা কি করলেন ম্যাডাম আপনি? বিতি কি মনে করবে বলুন তো? আজকে থেকে তুই আমার সাথে থাকবি 24 ঘন্টা। কোনো কাজ নেই তোর, শুধু একটাই কাজ, সেটা হলো আমার সাথে থাকবি অলওয়েজ। রাতে কি একসাথেও ঘুমাবো আপনার সাথে? হ্যাঁ প্রয়োজন। না, রাতে তুই তোর রুমে ঘুমাবি। হালকা হেসে বললাম, আচ্ছা আপনি রাজি? আমার কোনো সমস্যা নাই। রাতে যদি কিছু হয়ে যায় ঘুমের ঘুরে? চুপচাপ গাড়ি চালা লুচ্চা। লেহালুয়া, আমি এখানে লুচ্চামি কি করলাম? আপনার তো দেখছি ওইটা খুব খারাপ। কি বললি তুই? আমি কি খারাপ? ওই যে ওইটা। রাহুলের কলার চেপে ধরে রাহুলের কাছে গিয়ে বললাম, কি খারাপ আমার বল। হুম হুম। আপনার মাইন্ড খারাপ এটা বলেছি। মিথিলা তাকিয়ে আছে রাহুলের দিকে, আর রাহুলও মিথিলার দিকে তাকিয়ে আছে। তখন রাহুল বলে ওঠে, এবার ছাড়ুন, ইতু চলে আসবে এখনই। আমি চলে আসছি অলরেডি, আর সব কিছু দেখেছি। মিথিলা রাহুলকে ছেড়ে দিয়ে স্বাভাবিক হয়ে বসে। তখন রাহুল বলে ওঠে, কি দেখছেন আপনি? গাড়িতে কখনো উঠেননি আপনি? ওই যে একজন আরেকজনের খুব কাছাকাছি ছিলে, এটা দেখেই। আর আপনারা যখন দৃষ্টি বিনিময় করছিলেন তখন গাড়িতে আমি প্রবেশ করি। আপনারা দুইজন দৃষ্টি বিনিময়ে এত ব্যস্ত ছিলেন যে আপনাদের কোনো দিকেই নজর ছিল না। থাপ্পড় খেতে না চাইলে সাইলেন্ট হয়ে যা। আচ্ছা, সাইলেন্ট হয়ে গেলাম। সবাই বাসায় চলে আসে। বাসায় এসে দেখতে পায় বাসার চৌধুরী মাথায় হাত দিয়ে বসে আছে, আর সুমা বেগম বাসার চৌধুরীকে জিজ্ঞেস করছেন, কি হলো তোমার, হঠাৎ করে এসে গেলে? আর তোমার এমন অবস্থা কেন? বাবা, কি হয়েছে তোমার? ঠোঁট দিয়ে রক্ত পড়ছে, শার্টের হাতা ছেঁড়া। কি হয়েছে তোমার সাথে? হঠাৎ করে কয়েকজন লোক এসে আমার অফিসে প্রবেশ করে। আমার রুমে এসে কোনো কথা ছাড়াই আমাকে মারা শুরু করে। সবার মুখেই মাস্ক ছিল। আঙ্কেল হঠাৎ করে এমন করার কারণ কি ছিল? ওরা কি কিছু বলেছে? না বাবা, সেটা বলেনি, তবে বলেছে তোমাদের সময় ঘনিয়ে চলে এসেছে। ও আচ্ছা। রাহুল কথাটা বলে চলে যায় সেখান থেকে। মিথিলা সব কিছু শুনছিল। মিথিলা তখন বলে, মামা, তোমার উপর হামলা কয়টার দিকে হয়েছে? এই তো 11:30 থেকে 12:30-এর ভিতরে। আচ্ছা, তুমি রুমে গিয়ে রেস্ট নাও, আর ইতু মামাকে ব্যথার মেডিসিন দিয়ে দিস। মিথিলা রুমে এসে ফ্রেশ হয়ে তার টিমের সবাইকে কল দিল। তখন তাদের সাথে কথা বলে একটা প্ল্যান করে নেয়। কথা বলে শেষ করে মিথিলা রাহুলের রুমের সামনে এসে দরজায় কড়া নাড়ে। তখন রাহুল বলে, দরজা খোলা আছে। রুমে প্রবেশ করে দেখতে পেলাম রাহুল খাতায় কি যেন লিখছে। আমাকে দেখা মাত্রই রাহুল খাতাটা বন্ধ করে দিয়ে আমায় বলে ওঠে, ম্যাডাম আপনি আমার রুমে এই অসময়ে? কেন, আসতে পারি না বুঝি? হুম হুম। না পারবেন না কেন আপনি? এটা তো আপনার মামার বাসাই তো। এই নাও, এই কার্ডটা রাখো, কোনো বিপদে পড়লে এই নাম্বারে কল দিবে। আচ্ছা। রাহুল কার্ডটা নিতেই মিথিলার মুখে হাসি ফুটে ওঠে। তবে সেটা রাহুল বুঝতে পারেনি। মিথিলা তখন বলে, আচ্ছা, কার্ডটা লাগবে না, তুই তো আমার সাথেই থাকবি, তো কার্ডটা দিয়ে দে। না থাক ম্যাডাম, যদি কখনো প্রয়োজন হয়। আচ্ছা। মিথিলা কথাটা বলে চলে যায় সেখান থেকে। মিথিলা যাওয়ার পরই রাহুল কার্ডের উপরে থাকা কেমিক্যাল পাউডারগুলো ফু দিয়ে উড়িয়ে দিয়ে বলে ওঠে, মিথিলা ম্যাডাম আপনি চলেন পাতায় পাতায়, আর আমি চলি পাতার শিরায় শিরায়। আপনি যেখান থেকে শিক্ষা নিয়েছেন এসবের, আমি সেই কলেজের সাবেক অধ্যক্ষ। দুপুরে খাওয়া দাওয়া করে রাহুল ঘুমিয়ে পড়ে, আর মিথিলা আর বাকি অফিসাররা চলে যায় বাসার চৌধুরীর অফিসে। সেখানে গিয়ে সমস্ত সিসিটিভি ফুটেজ চেক করতে থাকে, কিন্তু কোনো ক্লুই পাচ্ছিল না।
তারপর সন্ত্রাসীদের স্পর্শ করা জিনিসগুলো থেকে ফিঙ্গারপ্রিন্ট কালেক্ট করে নেয়। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারে চেক করে কোনো ক্লুই পাওয়া গেল না। হঠাৎ করে মিথিলার ফোন বেজে ওঠে। মিথিলা ফোন রিসিভ করে যা শুনতে পেলেও তাতে করে মিথিলা কয়েক পা পিছিয়ে যায়। মিথিলা সেখান থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে কিছু রাস্তায় আসতেই মিথিলার গাড়ির সামনে দুইটা গাড়ি এসে থামে। হুট করে গাড়ির সামনে আসাতে মিথিলা গাড়ি ব্রেক করে। মিথিলা গাড়ি থেকে রেগে বের হয়ে গাড়ির সামনে যেতেই গাড়ির দরজা খুলি মিথিলার মুখে স্প্রে করে দিল। মিথিলা অজ্ঞান হয়ে যায়। মিথিলার যখন চোখ খুলে তখন সে তার সামনে দেখতে পায় ইতুকেও বেঁধে রাখা হয়েছে। তখন ইতু বলে, আপু বাঁচাও আমায়, এরা আমাকে মেরে ফেলবে, তুমি কিছু করো আপু। বোন, তুই চিন্তা করিস না, আমি কিছু একটা ব্যবস্থা করছি। তখন দুইজন লোক সামনে আস্তে আস্তে বলে, নিজেই তো বাদ অবস্থায় আছিস, তাহলে অন্যকে বাঁচাবি কি করি? আজ বন্ধু, আজকে এই দুই বোনের সাথে অনেক মজা করবো রে। দুজনে তো পুরো মিথিলা তার ডান পাশে তাকিয়ে দেখে কথাগুলো বলে জনি আর ওই সিরিয়াল কিলার সামনে আসছে। তখন মিথিলা বলে ওঠে, জনি, তুই এখানে? কি বলছিলাম মনে নেই। আমায় আটকে রাখার মতো ক্ষমতা কোনো জেল এবং এই বাংলাদেশে তৈরি হয়নি। তোদের আজকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। জেল থেকে চলে এসে ভালোই করেছিস। আমার ইচ্ছে ছিল তোকে নিজের হাতে শেষ করব। আজকে সেই সুযোগটা পেয়ে গেছি। এই জন্যই এই মেয়ে কি পাগল হয়ে গেছে রে? আমাদের মারতে হলে তোকে নিজেকে প্রথমে মুক্ত করতে হবে, তারপর আমাদের কাছে আসবি। বন্ধু তুই কথা বল, আমি এই মিথিলা ছোট বোনের সাথে একটু শরীর গরম করে আসি। কথাটা বলে জনি ইতুর দিকে এগিয়ে যাচ্ছে। মিথিলা তখন তার প্যান্টের পিছনের প্যাকেটে থাকা চাকু দিয়ে বাঁধন কেটে জনিকে গড়িয়ে জনির পেটে একটা লাথি মারে। জনি দূরে ছিটকে পড়ে। একটা লাথি মারে জনি দূরে ছিটকে পড়ে। তখন বাকি সবাই এগিয়ে আসে। মিথিলা সবার সাথে ফাইট করছে, কিন্তু তখনই সিরিয়াল কিলার ইতুর গলায় চাকু ধরে বলে, অফিসার মিথিলা, এখানে থেমে যাও, তা না হলে তোমার বোনের শ্বাস প্রশ্বাস চিরকালের জন্য বন্ধ করে দিব। মিথিলা সিরিয়াল কিলারের কথা শুনে থেমে যায়। তখন মিথিলা তাকিয়ে দেখে কিলারটা ইতুর গলায় চাকু ধরে আছে আর ইতু কান্না করছে। তখন মিথিলা বলে, আই, ছেড়ে দিই তোকে, প্লিজ ছেড়ে দে। শালা অনেক মার খেলাম, এখন শরীরে কেমন যেন পশু বাপ্পা জেগে উঠেছে। এটাকে ঠান্ডা করতে হবে। ঠান্ডা করে নেই, তার আগে এই অফিসারটাকে কিছু একটা শিক্ষা দিয়ে নেই। কথাটা বলে জনি মিথিলাকে মারা শুরু করে। মিথিলা কোনো প্রতিরোধ করছে না, আর ইতু মিথিলাকে এভাবে মার কাছে থেকে কান্না করছে আর বলছে, আমার আপুকে ছেড়ে দাও, তোমাদের যা ইচ্ছে তা আমার সাথে করো, কিন্তু আমার আপুকে আর মেরো না। জনি থাম এবার। পাখি এবার নিজে থেকে শিকার হওয়ার জন্য রাজি হয়ে গেছে রে। জনি মিথিলাকে মারা থামিয়ে ইতুর দিকে এগোতে যাবে। তখন মিথিলা জনির পা ধরে অস্পষ্ট স্বরে বলে, ওর সাথে এমনটা করিস না, ও অনেক ছোট। তোদের মূল সমস্যা আমার সাথে, তাহলে ওকে ছেড়ে দিয়ে আমার সাথে তোদের যা করতে মন চায় কর, প্লিজ। জনি মিথিলাকে লাথি দিয়ে ফেলে দিয়ে ইতুর দিকে এগিয়ে যায়। মিথিলা উঠতে যাবে তখন কয়েকজন এসে মিথিলাকে দৌড়ে ফেলে। জনি আর সিরিয়াল কিলার ইতুকে নিয়ে যখন একটা রুমে যাবে তখন কেউ বলে ওঠে, কিরে, তোদের দেখছি অনেক তারা, আর কত বন্ধুর সাথে এমন কাজ করবি? হ্যাঁ, আজকে তোদের সব কিছু গুছিয়ে দেবো চিরকালের জন্য। অন্ধকারে দাঁড়িয়ে আছে তাই দেখতে পারছে না কথাটা কে বলেছে, সেটা দেখার জন্য সবাই তাকায় সামনে। তখন জনি বলে, কে বে তুই? রাজ 0405। তুই বেঁচে আছিস? কি ভেবেছিস আমি মারা গেছি? হ্যাঁ, আমার প্রতিশোধ না নিয়ে আমি মারা যাব? আমি কি বলেছিলাম মনে আছে তোর? ইফ ইউ ওয়ান্ট টু কিল মি নাও, ইফ ইউ ডোন্ট দেন ইউ উইল ডাই লাইক এ ডগ। এবার মারা যাবি? এই মার শালাকে। রাজ হাসছে আর সবাই মাটিতে শুয়ে পড়েছে। গুলি কোন দিক থেকে আসছে কেউ কিছু বুঝতে পারছে না। পরিস্থিতি বেগতিক দেখে জনি আর সিরিয়াল কিলার পালাতে যাবে তার আগে কমান্ডো সদস্যরা ঘিরে ফেলে। তখন রাজ সামনে আসে। রাজের মুখে মাস্ক। তখন রাজ তার কয়েকজন সদস্যকে বলে ইতু আর মিথিলাকে নিয়ে যাওয়ার জন্য, আর জনি আর ওই সিরিয়াল কিলারকে বলে তার টর্চার সেলে নিয়ে আসার জন্য। মিথিলাকে হাসপাতালে ভর্তি করে ইতুকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
তারপর ইতু তার বাড়িতে ফোন দিয়ে সব জানিয়ে দেয়। এদিকে জনি আর ওই সিরিয়াল কিলার ব্যথায় কাতরাচ্ছে আর বলছে, এই কি করছিস তুই এসব? দেখ ভালো হচ্ছে না কিন্তু। ও না, অনেক মেয়েদের জীবন নষ্ট করেছিস তোরা। মেয়েদের দেহের প্রতি তোদের নেশা, তাই না? আজকে সব কিছু দূর করব। আমার বোনকে তুই হত্যা করেছিস। আমি তোর বোনকে হত্যা করেছি, তবে তোর মতো দর্শন করে না। তুই যাদের দর্শন করেছিস তোর বোনের সাহায্যে, তাদের পরিবারের সবাই তোর বোনকে মেরেছে। তুই শত শত মায়ের থেকে তাদের মেয়ে ও ছেলেকে হত্যা করেছিস সে অবুঝ শিশুর বাবাকে, যে শিশু পৃথিবীর আলো দেখার আগে তাকে পিতাহারা করেছিস। তোরা কেমিক্যাল দিয়ে মানুষ মারতে অনেক ভালো লাগে, তাই না? আজকে তোদের সেই কেমিক্যাল দিয়ে তোদের নষ্ট করে দেব। হেই, এদের মুখে খাপড় গুছে দে। শুরু হয় জনিয়ার সিরিয়াল কিলারের প্রতি কমান্ডোর ইন্টারোগেশন। এক এক করে দুজনের পায়ে নখ, হাতের আঙ্গুল এবং সব শেষে অ্যাসিড ও কেমিক্যালের সংমিশ্রণ দিয়ে ফুরিয়ে দেওয়া হয় বিশেষ অঙ্গ। বুকের উপর রাজ জ্বলন্ত রড দিয়ে লিখে দেয়, রাজ 0405। লাশগুলো পার্সেল করে জগুর বাসায় পাঠিয়ে দেয়। রাজ কথাটা বলে সেখান থেকে বের হয়ে আসে। এদিকে সবাই চলে আসে হাসপাতালে। মিথিলা কিছুক্ষণ পর জ্ঞান ফিরে আসে। মিথিলা সবার সাথে কথা বলে। মিথিলা একবার তাকায় সবার দিকে, রাহুলকে দেখতে না পেয়ে বলে ওঠে, রাহুল কোথায়? দেখছি না যে। রাহুল বলল ওর আর এই তো ম্যাডাম, আমি চলে আসছি। গাড়িতে সমস্যা ছিল, সেটা ঠিক করতে গিয়েছিলাম গ্যারেজে। ও আচ্ছা। ম্যাডাম রেস্ট নিন, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করবেন না। আজকে রাতে আপনার জন্য একটা সারপ্রাইজ আছে, যেটা আপনি পেয়ে অনেক খুশি হবেন। কি সারপ্রাইজ? সেটা রাতের জন্য তোলা রইল। এদিকে জগুর কানে খবর পৌঁছে যায় তার ছেলেকে অমানুষের মতো করে রাজ মেরে ফেলেছে, সাথে ওই সিরিয়াল কিলারকেও। যোগু এবার বেরিয়ে পড়ে তার বাসার উদ্দেশ্যে। এদিকে রাহুলের ফোনে ফোন আসে। তখন রাহুল ফোন রিসিভ করতে ওপাশ থেকে শুনতে পায়। তারপর রাহুল বলে, এত বছর পর আবার ফিরে আসছে। আবার তাহলে আগের চেয়ে আরও ভয়ঙ্কর আঘাত করব, যাতে এবারে একা সহ্য করতে পারে না ও। রাতে মিথিলা নিউজে দেখতে পায় জুনিয়র সিরিয়াল কিলারকে রাজ নামে একজন অ্যাসিড দিয়ে নির্মমভাবে হত্যা করেছে। আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে। পরদিন রাতে মিথিলা বাসায় বসে ল্যাপটপে বসে কাজ করছিল, সাথে কিছু ইনফরমেশন কালেক্ট করতে ব্যস্ত। তখন মিথিলার ফোন বেজে ওঠে। মিথিলা ফোন হাতে নিয়ে দেখতে পায় আননোন নাম্বার। মিথিলা ফোন রিসিভ করে বলে, হ্যালো, কে? আমার কোনো পরিচয় তুমি পাবে না। আমি আছি তোমার আশেপাশে, তবে খুব তাড়াতাড়ি দেখা হবে। কে আপনি? সে কি, কালকে দেখা হলো, আজকে ভুলে গেলে? কমান্ডো অফিসার রাজ। তুমি আমার কোনো ইনফরমেশন অনলাইনে খুঁজে পাবে না। তোমায় একটা কথা বলার জন্য কল দিয়েছি। হ্যাঁ বলুন। কাউকে সন্দেহ করে তার সম্পর্কে ভালো করে খোঁজ নিয়ে করবে। এমন কোনো কাজ করবে না যার জন্য কখনো আফসোস করতে হয়। নিজের চারপাশে চোখ কান খোলা রেখে কাজ করবে। কাউকে এত সহজে বিশ্বাস করবে না, তাহলে কিন্তু পরে পস্তাতে হবে। আপনার কথার কোনো মানে বুঝতে পারলাম না আমি। খুব তাড়াতাড়ি বুঝতে পারবে তুমি। তোমার শত্রু তোমার আশেপাশে আছে, কিন্তু তুমি দেখতে পারছো না। সবাইকে বিশ্বাস করো না মিথিলা। কথাটা বলে অপাস থেকে ফোন কেটে দেয়। মিথিলা আবার ট্রাই করে, কিন্তু ফোন বন্ধ বলছে। মিথিলা তার রুম থেকে বের হয়ে নিচে যাচ্ছিল। তখন রাহুলের রুম থেকে কিছুর আওয়াজ শুনতে পায়। রুমের কাছে গিয়ে শুনতে পায় রাহুল কাউকে বলছে, তোরা চিন্তা করিস না, ওদের যেভাবে আঘাত করেছি এবং মেরেছি, সেটার পর আর কখনো ওকে মাথা তুলে দাঁড়াতে দিব না। আমার ইচ্ছে ছিল ওকে আরও কষ্ট দিব, কিন্তু তখনই ওরা চলে আসে, যার জন্য এত তাড়াহুড়ো করে আসতে হলো। চিন্তা করিস না, আমি এই হত্যা প্রতিশোধ খুব তাড়াতাড়ি নেব। একটাকেও বাঁচতে দিব না। সব কটাকে বুঝিয়ে দেব মৃত্যু যন্ত্রণা কতটা ভয়াবহ। আচ্ছা, এখন রাখছি, পরে কথা হবে, কেউ এসে যাবে। রাহুল কথাগুলো বলে ফোন রেখে রুম থেকে বের হয়ে যায়। মিথিলা সব শুনে নেয় আড়াল থেকে। তখন মিথিলা বলে, কে রাহুল? আর কার সাথে বা কথা বলছিল? আর কার হত্যার প্রতিশোধ নেবে? আর কাদেরকে বাঁচতে দিবে না? এই রাহুলের কথা বলার ধরন আর কাজগুলো কেমন যেন সন্দেহজনক মনে হচ্ছে। এই রাহুলের রুমটা ভালো করে খুঁজলে আমি কোনো ইনফরমেশন পেয়ে যাব। আজকে বাসা থেকে বের হোক, তারপর রুম সার্চ করব।
পরদিন সকালে রাহুল ঘুম থেকে উঠে পড়তে বসে। পড়া শেষ হলে রাহুল খাওয়া দাওয়া শেষ করে বাসার চৌধুরীকে নিয়ে চলে যায় অফিসে। বাসার চৌধুরীকে অফিসে নামিয়ে দিয়ে বাসায় চলে আসে। তারপর ইতুকে নিয়ে চলে যায় কলেজে। ইতুকে কলেজে নামিয়ে রাহুল চলে যায় ভার্সিটিতে। মিথিলা অসুস্থ থাকার কারণে আজকে ভার্সিটিতে যায়নি। মিথিলা রুমে বসে ল্যাপটপে কাজ করছিল। তখনই তার টিমের একজন কল দিয়ে কিছু কথা বলে আর সাথে একটা ভিডিও পাঠিয়ে দেয়। দুপুরের দিকে রাহুল যখনই সবাইকে নিয়ে বাসায় ফিরে তখন মিথিলা ড্রয়িং রুমে বসেছিল। রাহুল সেদিকে খেয়াল না করে নিজের রুমে চলে যায়। রাহুল ফ্রেশ হয়ে নিচে গিয়ে খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে ঘুমিয়ে পড়ে। হঠাৎ করে রাহুল ঘুমের ঘোরে বুঝতে পারে সে তার হাত নাড়াতে পারছে না। তখন রাহুল উঠে বসে রাহুল দেখতে পায় তার হাতে হ্যান্ডকাপ লাগানো। সামনে তাকিয়ে দেখতে পায় আইনশৃঙ্খলা বাহিনী কাউন্টার টেররিজম ইউনিটের সকল সদস্য তার দিকে বন্দুক তাক করে আছে। রাহুল তখন বলে, কি ব্যাপার, আমায় এভাবে হ্যান্ডকাপ পরানো হলো কেন? আর আপনারা সবাই এমন করে আমার দিকে বন্দুক তাক করে আছেন কেন? তখন মিথিলা সামনে এসে বলে ওঠে, তুই যে সেই সিরিয়াল কিলার সেটা আমি জানতে পেরেছি। সাথে তোর রুম থেকে কয়েকটি পিস্তল, খুনে ব্যবহৃত রক্ত সমেত চাপাতি, চাকুও পেয়েছি। তুই কি মনে করেছিলি আমাদের সাথে থেকে তুই ছদ্মবেশে থাকবি আর আমরা তোকে কখনো ধরতে পারবো না? তোর উপর তো আমার সেই দিন রাতেই সন্দেহ হয়, যেই দিন সেনাবাহিনীরা তোকে নিয়ে আবার ছেড়ে দিয়েছিল। ম্যাডাম কি বলছেন কি আপনি? ম্যাডাম আমি এর কিছুই জানি না, আমায় ফাঁসানো হচ্ছে, আপনি বিশ্বাস করুন। চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না। এই, আপনারা নিয়ে যান এই কিলারটাকে। রাহুল বলছে সে এক কাজ করেনি, কিন্তু কেউ শুনছে না। রাহুলকে টানতে টানতে নিয়ে যায় বাসা থেকে, বের করে গাড়ির কাছে। বাসার সবাই সহ মিথিলাও সাথে ছিল। রাহুলকে গাড়িতে তুলে যখনই গাড়ি মিথিলার বাসা থেকে বের হবে তখন বাসায় প্রবেশ করে আইনমন্ত্রীর গাড়ি। আইনমন্ত্রী গাড়ি থেকে নেমে এসে চিৎকার করে বলে ওঠে, ভাই আপনি চিন্তা করবেন না, আমি এখনই তাকে পরিষ্কার করছি যে আপনাকে গ্রেফতার করছে। বহিষ্কার করা লাগবে না, আমার হাত থেকে হ্যান্ডকাপটা খুলে দিন, হাত অনেক চুলকাচ্ছে। হ্যাঁ ভাই, কে কে গ্রেফতার করছে? মিথিলা তার বাড়িতে আইনমন্ত্রীকে দেখে বেশ অবাক হয়। মিথিলা রাহুলের দিকে তাকিয়ে দেখতে পায় রাহুল তার দিকে তাকিয়ে হাসছে। আইনমন্ত্রীর গলা শুনে মিথিলা বলে ওঠে, স্যার আমি করেছি। নিজের জীবনে কি কোনো মাইনে তোমার? তুমি জানো কার সাথে কি করছো? এই, এর হাতে হ্যান্ডকাপ খুলে দে তাড়াতাড়ি। কি বলছি শুনতে পাসনি তোরা? স্যার ও তো একজন সিরিয়াল কিলার, ওর কাছ থেকে অস্ত্র আর খুনে ব্যবহৃত চাপাতি, চাকু পাওয়া গেছে। নিজের ভালো চাও, ওর হাতে হ্যান্ডকাপ খুলে দাও। স্যার কে ও, যার জন্য আপনি আসছেন আমাদের বাসায়? ও হচ্ছে স্যার। মিথিলার ইশারায় একজন সদস্য এসে রাহুলের হ্যান্ডকাপ খুলে দিল। তখন রাহুল মিথিলার সামনে এসে বলে, কি হলো, আটকে রাখতে পারলে আমায়? তবে তোমার মতো এমন চৌকস অফিসার বাংলাদেশে থাকা প্রয়োজন। চিন্তা নেই তোমার, আমি কিছু করব না তোমার সাথে। আরে স্যার আপনি আসতে পারেন, আপনাকে এখানে কষ্ট করে আসার জন্য অনেক ধন্যবাদ। সবাই চলে যায়। রাহুল বাসায় এসে ঘুমিয়ে পড়ে। মিথিলা সহ বাসার সবাই ড্রয়িং রুমে বসে আছে। একটু আগে কি হলো কেউ কিছু বলতে পারছে না। সন্ধ্যাবেলা রাহুল নিচে এসে সবার সাথে নাস্তা করতে বসে। তখন বাসার চৌধুরী বলেন, রাহুল, কে তুমি? তোমার আসল পরিচয় কি? আঙ্কেল, আমার এতদিন পরিচয় ছিল আমি ড্রাইভার, আর আজকে একটা নতুন পরিচয় পেলাম, সিরিয়াল কিলার। কথাটা মিথিলার দিকে তাকিয়ে বললাম। বাবা বল না সত্যি করে তুই কে? আমাদের কিন্তু ভয় করছে খুব। ভয়ের কিছু নেই, আমার দ্বারা তোমাদের ক্ষতি হবে না, আর আমি যতদিন আছি তোমাদের কিছু হবে না। রাহুলের উত্তর শুনে আর কেউ কিছু বলল না। বাসার চৌধুরী আর সুমা বেগম এতদিনে বুঝে গেছে রাহুল যা বলছে সেটাই সত্যি। তখন বাসার চৌধুরী বলে ওঠেন, কালকে আমাদের একটা জায়গায় যেতে হবে, সবাই রেডি হয়ে নিও সকালে 10টার আগে। কোথায় বাবা? মিথিলার বাবা নতুন করে কি কোনো একটা মেডিসিন আবিষ্কার করেছে, সেটা বাজারে এলে আমাদের দেশে আর কোনো কোম্পানির মানুষ বিনা চিকিৎসায় মারা যাবে না। সে মেডিসিন কালকে সরকারের কাছে হস্তান্তর করবে, তার জন্য আমাদের যেতে বলেছেন। আমিও ভুলে গিয়েছিলাম, আজকে সকালে বাবা আমাকে বলেছিল, কিন্তু আমাকে বাড়ি থেকে তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছিলেন, সেটা বলতে ভুলে গিয়েছিলেন। আপনি পটলের মা। এদিকে আর্কের লোক বলছে, বস আমাদের সব কাজ এবার ভেস্তে যাবে, আপনাকে এবার বের হয়ে আসতে হবে। কেন?
লোক বলে, বস, ওই সায়েন্টিস্ট একটা মেডিসিন বের করেছে, যেই মেডিসিন বের হলে আমাদের কোম্পানির অনেক লস হবে। আমি অনেকবার ওই সায়েন্টিস্টকে ভয় দেখিয়েছি, কিন্তু সে আমার কথা শোনেনি। কালকে সেটা সে সবার সামনে নিয়ে আসবে। এখন আপনাকে আসতে হবে। আসছি আমি। রাহুল কথাটা বলে চলে যায় সেখান থেকে। তখন মিথিলা রাহুলের শেষের কথা শুনে বলে ওঠে। আই তার আগে রাহুল চলে যায় সেখান থেকে। মিথিলা টেবিল ছেড়ে রাহুলের রুমে এসে দেখতে পায় রাহুল রুমে নেই। মিথিলা ছাদে এসে দেখতে পায় রাহুল দোলনায় বসে দুলছে। তখন মিথিলা রাহুলের সামনে গিয়ে বলে, তুই একটু আগে আমায় কি বললি? পটলের মা। এই নামে তো একজন ডাকতো আমায়, তুই জানলে কি করে? আমি সব কিছু জানি, শুধু আপনি জানেননি বা জানার চেষ্টা করেননি। মানে? কিছু না, আপনি বসুন, আমি গেলাম। কথাটা বলে রাহুল যেই উঠতে যাবে তখনই মিথিলা রাহুলের হাত টেনে ধরে বসিয়ে দিয়ে বলে, কে তুই? তোর আসল পরিচয় কি? তোর কথার কোনো মানে বুঝতে পারছি না। তোর সব কথা আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আমি টোটালি কনফিউজড হয়ে গেছি। সত্যি করে বল, কে তুই? ছোট একটা গল্প বলি। ছোটবেলায় একটা পার্কে পরিচয়, একটা বাচ্চা মেয়ে আর একটা বাচ্চা ছেলের। তারপর থেকে তারা প্রতিদিন ওই পার্কে এসে খেলা করত। মেয়েটা ছেলেটাকে রামু বলতো, আর ছেলেটা মেয়েটাকে পটলের মা বলতো। খেলা করতে করতে তারা বড় হয়ে ওঠে। তারা যখন ক্লাস 8-এ পড়ে তখন মেয়েটার পরিবার সেখান থেকে চলে যায়। ছেলেটা হুট করে অসুস্থ হয়ে পড়ে। তখন সেই ছেলের চিকিৎসার জন্য সেই ছেলেকে তো নিয়ে সিঙ্গাপুর চলে যায় ছেলের পরিবার। 4 মাস পর ছেলেটা বাংলাদেশে এসে জানতে পারে মেয়েটা সেখান থেকে চলে যায়। ছেলেটা পাগলের মতো মেয়েটাকে খুঁজতে থাকে। আর কিছুদিন পর জানতে পারে মেয়েটা অন্য কাউকে ভালোবাসে আর বিয়েও করে নিয়েছে। সেদিন ছেলেটার পৃথিবী অন্ধকার হয়ে যায়। ছেলেটা চলে যায় ভালো জগৎ থেকে নেশার জগতে। যখন ছেলেটার বাবা মা ছেলের এমন অবস্থা সহ্য করতে পারছিল না, তখন বুকে পাথর চেপে ছেলেকে আর্মিতে পাঠিয়ে দেয়। 3 বছর পর ছেলেটা বাসায় ফিরে দেখতে পায় তার মা বাবার কত বিক্ষত লাশ। কথাগুলো বলে রাহুল একটা দীর্ঘ শ্বাস ছেড়ে আবার বলা শুরু করে। তারপর মা আর বাবার সকল কাজ শেষ করে সে খুঁজতে থাকে তার মা বাবার মৃত্যুর রহস্য। তখন কেঁচো করতে বেরিয়ে আসে অ্যানাকোন্ডা সাপ। ছেলেটি জানতে পারে 15 জন সিরিয়াল কিলার খুন করে তার বাবা মাকে। একজন ছিল তাদের লিডার। যখন সে ছেলেটি তার বাবা মায়ের খুনির কাছে পৌঁছাবে তার আগে সেই ছেলেকে ওই খুনিরা হত্যা করার পরিকল্পনা করে। ভাগ্য ভালো থাকায় ছেলেটি বেঁচে যায়। তখন একটা মেয়ে ছেলেটাকে বাঁচিয়ে নেয়। মেয়েটা ছেলেটাকে নিজের বড় ভাই মনে করত। কয়েক বছর পর ছেলেটা জানতে পারে মেয়েটাকে জনি এবং সিরিয়াল কিলার মিলে দর্শন করে হত্যা করে। বংশ ও সকল বোনের হত্যার বিচার করতে সে ফিরে আসে ভয়ঙ্কর দানব রূপে। ছেলেটা ফিরে জানতে পারে তার শিকারগুলো বেশিরভাগ এই সিলেট শহরে আছে। তারপর সে সিলেট এসে খুঁজে খুঁজে এক এক করে মারতে থাকে সবাইকে। তারপর অপেক্ষা করতে থাকে বড় অ্যানাকোন্ডার জন্য। মিথিলা সবসময় কান্না করে দিয়ে বলে, মেয়েটার বিয়ে হয়েছে, সেটা সেই ছেলে জানতে পারলো কি করে? সেই মেয়েটা যাদের বাড়িতে ভাড়া থাকতো তারাই বলেছিল, আর ছেলেটাকে বিয়ের ছবিও দেখিয়েছিল। যাক গিয়ে সেসব কথা। ম্যাডাম, ঘুমিয়ে পড়ুন, কালকে সকালে আপনার বাবার অনুষ্ঠানে যেতে হবে। আসি আমি। রাহুল কথাটা বলে চলে যায়। মিথিলা রাহুলের কথাগুলো এক দৃষ্টিতে শুনে যাচ্ছিল। রাহুল কথাগুলো বলে কখন নিচে চলে গেছে বুঝতে পারেনি। মিথিলা রাহুলের রুমে গিয়ে দেখতে পায় রাহুল রুমে নেই। তারপর নিচে এসে জানতে পারে রাহুল এতুকে নিয়ে কোথায় বের হয়ে গেছে। মিথিলা তখন রাহুলের রুমে যায়। রুমে গিয়ে দেখতে পায় রাহুলের মানি ব্যাগ পড়ে আছে। মিথিলা সেটা খেয়াল না করে রুমে রাহুলের ব্যাগ করছিল। নিজের অজান্তেই মিথিলা রাহুলের মানি ব্যাগ হাতে নিয়ে দেখতে পায় একটা ছবি, যেখানে একজন ছেলে ও একজন মেয়ে একে অপরকে জড়িয়ে ধরে আছে। মিথিলা ছবিটা নিয়ে তার রুমে গিয়ে তার ফোনের গ্যালারিতে থাকা ছবিটার সাথে মিলিয়ে নেয়। মিথিলা ছবিটা নিয়ে তার বুকের মধ্যে জড়িয়ে নেয়। মিথিলা তার বাবা আর মাকে কল দিয়ে বলে, বাবা মা, আমি রামুকে খুঁজে পেয়েছি। মা, আমার এত বছরের চেষ্টা ব্যর্থ হয়নি। কি বলছিস কি মা তুই? হ্যাঁ বাবা, আমি সত্যি বলছি। কোথায় সে? নিয়ে আয় তাকে। কালকে নিয়ে আসবো তোমাদের সামনে। মিথিলা ফোন কেটে তার ইচ্ছা মতো নাচতে শুরু করে। রাতে রাহুল আর ইতু বাসায় ফিরে
তারপর সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে মিথিলা চেষ্টা করছে রাহুলের সাথে কথা বলার, কিন্তু রাহুল তাকে পাত্তা দিচ্ছে না। রাহুল তার রুমে এসে দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়ে। মিথিলা রাহুলের রুমের সামনে এসে দেখতে পায় রাহুল দরজা লাগিয়ে ঘুমিয়ে আছে। মিথিলা তার রুমে চলে যায়। রুমে গিয়ে চিন্তা করে, না, আমাকে রাহুলের ভুল ভাঙাতেই হবে। রাহুল যা শুনেছিল সব ছিল মিথ্যা। 15 বছর পর আমি আমার ভালোবাসাকে ফিরে পেয়েছি, সেটা এভাবে হারিয়ে যেতে পারে না। মিথিলা এসব চিন্তা করে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে মিথিলা রাহুলকে কয়েকবার ডেকেছে, কিন্তু রাহুল শুনেও না শোনার বান করে চলে যায়। সকাল 10টায় সবাই বের হয় বাসা থেকে। রাহুল, বাসার চৌধুরীর ইতু আর সুমা বেগম একই গাড়িতে, আর পিছনের গাড়িতে মিথিলা ও তার টিমের সবাই। রাহুলরা গ্যাস নেওয়ার জন্য একটা পাম্পে ঢুকে আর মিথিলাদের যাওয়ার জন্য বলে। মিথিলারা সামনে চলে যায়। রাহুল গ্যাস নিয়ে আবার চলা শুরু করে। কিছু দূর আসার পর দেখতে পায় মিথিলাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। রাহুল তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে তাদের গাড়ির সামনে গিয়ে দেখতে পায় সব অফিসাররা মাটিতে শুয়ে আছে, কিন্তু মিথিলা গাড়িতে নেই। তখন রাহুল জিজ্ঞেস করে, কি হলো, মিথিলা কোথায়, আর তোমাদের এমন অবস্থা হলো কি করে? তখন অফিসার বলে, একটা গাড়ি পিছন থেকে এসে আমাদের ধাক্কা দেয়। মিথিলা ম্যাম গাড়ি থেকে ছিটকে পড়ে যায় আর আমাদের গাড়িটা উল্টে যায়। তারপর কয়েকজন লোক বেরিয়ে হয়ে মিথিলা ম্যামকে নিয়ে যায় ওইদিকে। আচ্ছা, তোমরা এদের নিয়ে যাও, আমি দেখছি। তারপর রাহুল রাস্তায় দুটো গাড়ি দাঁড় করে সবাইকে গাড়িতে তুলে দিয়ে রাহুল গাড়ি নিয়ে চলা শুরু করে ওই অফিসারের দেখানো রাস্তায়। রাহুল কিছুটা দূরে গিয়ে দেখতে পায় একটা ভাঙ্গা বাড়ি। রাহুল গাড়ি থেকে নেমে কোনো কথা না বলে তার পিছনে গুজে থাকা পিস্তল CJ-75SO1 বের করে সাইলেন্সার লাগিয়ে গুলি করা শুরু করে সবাইকে মেরে। রাহুল মিথিলাকে নিয়ে সেখান থেকে বের হয়ে গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিয়ে কিছু দূর আসার পর রাহুল দেখতে পায় রাস্তার মাঝখানে আরকে এবং তার লোক দাঁড়িয়ে আছে। রাহুল গাড়ি থেকে বের হওয়ার আগেই গুলি শুরু করে আরকের লোক। রাহুল তখন তার গাড়ি থেকে নেমে যায় মিথিলাকে নিয়ে। মিথিলাকে সেভ করে রাহুল গাড়ির নিচের বক্স থেকে দুইটা পিস্তল বের করে গুলি শুরু করে। সামনে এগিয়ে গিয়ে পরিস্থিতি বেগতিক দেখে ওয়াকিটকি নিয়ে বলা শুরু করে, রাজ 0405, I need backup immediately. Alpha 3, I repeat, I need backup right now. রাহুল গুলি করতে করতে সামনে দিকে এগোতে থাকে। কিছু সময় পর মিথিলা দেখতে পায় NSC লোগো সম্বলিত 4 হেলিকপ্টার আসছে। হেলিকপ্টার থেকে নিশান আর রাতুলকে নামতে থেকে মিথিলা বেশ অবাক হয়। সবাই নেমেই গুলি শুরু করে। নিশান আর রাতুল রাহুলকে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে দেয়। রাহুল গুলি করে যাচ্ছে। হঠাৎ রাহুল আকাশের দিকে একসাথে 10 গুলি করতেই আর্কের লোক আর্কের দিকে গুলি থাক করে। তারপর রাহুল নিশান আর রাতুলকে বলে ওঠে, মিথিলাকে ইমিডিয়েটলি এখান থেকে নিয়ে যাও তোমরা। রাহুলের কথা শুনে নিশান আর রাতুল মিথিলাকে নিয়ে হেলিকপ্টারে উঠে পড়ে। তখন মিথিলা বলে, আর তোমরা NSA জ্যাকেট পরে আছো যে? রাহুল স্যার হচ্ছেন ওয়ান ম্যান আর্মি। ওয়ান ম্যান আর্মি মানে? প্রধানমন্ত্রী বডিগার্ড ও NSI এর সিক্রেট কমান্ডো অফিসার রাহুল রাজ চৌধুরী, যার কোড নাম রাজ 0405। তাছাড়া স্যারের আরেকটা পরিচয় আছে, সেটা হলো NSI এর শক্তিশালী টিম হান্টারের টিম লিডার। কয়েক মাস আগে যেই সিরিয়াল কিলারদের হত্যা করা হয়েছে সেটা আমাদের শক্তিশালী টিম হান্টার পরিচালনা করেছিল এবং মেয়েদের হত্যার মূল হত্যাকে স্যারও খুঁজে বের করেছেন। মিথিলা রাহুলের পরিচয় পেয়ে রীতিমতো অবাক হয়ে যাচ্ছে। এবার বুঝতে পারছে সেদিনকে বাসায় আইনমন্ত্রী এভাবে বাসায় এসেছিল কেন। এদিকে রাহুল আরকের সামনে গিয়ে বলে, কে রে আরকে বা রাশেদ চৌধুরী, খুব অবাক হচ্ছিস? তোর লোককে তোর দিকে বন্দুক থাক করে আছে দেখি। হ্যাঁ, কিন্তু তোর এখানে সব লোক এখন পরেপাড়ের বাসিন্দা হয়ে আছে, আর যাদের দেখতে পাচ্ছিস তারা হলো পুলিশ ও আর্মির সদস্য। তোকে এখানে আনার জন্য আমি এতদিন আমার লোকগুলিকে যোগ্য সাজিয়ে রেখেছিলাম। যোগ্যকে তো আমি সে কবে সিরিয়াল কিলারদের সাথে মেরে ফেলি, তারপর তোকে আমার প্ল্যান অনুযায়ী কাজ করতে বাধ্য করি, তারপর জনি আর ওই সিরিয়াল কিলারকে দাবার চাল হিসেবে ব্যবহার করি। কিন্তু তুই বের হচ্ছিলে না। তখন মিথিলার বাবার সাথে প্ল্যান মেডিসিন ব্যাপারটা দিয়ে তোকে সামনে নিয়ে আসি। এবার বল, কেন আমার বাবাকে মেরেছিলি তুই? বাবা তো তোর অফিসের কর্মচারী ছিলেন।
তোর বুদ্ধির তারিফ করতে হবে। তোর বাপ যখন জানতে পারলো আমি নকল মেডিসিনের বিজনেস করি এবং যুবতী মেয়েদের শরীরের সমস্ত অর্গান বিদেশে সাপ্লাই দিই, তখন সে আমার এখান থেকে চাকরি ছেড়ে অন্য একটা কোম্পানিতে চাকরি শুরু করে। তোর বাবা চলে যাওয়ার পর আমার ব্যবসায় লাল বাতি জ্বলে ওঠে। আর তোর বাবা যে কোম্পানিতে জয়েন করে সেটার সুনাম ছড়িয়ে পড়ে সর্বত্র। আমি তোর বাবাকে অনেক রিকোয়েস্ট করি, কিন্তু সে আমায় পুলিশের ভয় দেখিয়েছিল। তারপর আমি তোর বাবা আর মাকে 15 জন সিরিয়াল কিলার দিয়ে হত্যা করাই। আমি আবার আমার পুরাতন কাজ শুরু করি, কিন্তু হান্টার নামের একটি টিম আমার সকল লোকেদের হত্যা করে। আমি চুপচাপ হয়ে যাই। আজ তোকে মেরে আমি আমার সেই কাজ শুরু করব, কারণ তুই হলি হান্টার টিমের লিডার। আর তুই কি মনে করেছিস আমায় মেরে ফেলবি? তাকিয়ে দেখ তোর পিছনে। রাহুল পিছনে তাকিয়ে দেখতে পায় 30 থেকে 40 জন লোক তাদের ঘিরে আছে। তখন আর কে বলে ওঠে, আমি সব সময় প্ল্যান বি তে বিশ্বাস করি, তাই তো প্ল্যান 2 নিয়ে সব সময় চলাচল করি। এবার তুই এবং তোর লোকেরা মরবে, জানিস তো? মৃত্যু বড়ই কষ্টদায়ক। কিরে হাসছিস যে? মৃত্যুর কথা শুনে পাগল হয়ে গেলি নাকি? জানিস তো আমি কোনো প্ল্যান টু রাখি না, আমি যা করি সরাসরি অ্যাকশন করি। অবশ্য তুই জানবি কি করে, এখন না হয় দেখে নে। মানে? আমার লোকদের উদ্দেশ্য করে বলে উঠলাম, মনে আছে আমরা স্পেশাল ট্রেনিংয়ের সময় সবাই একটা কমান্ড শুনেছি? সে কমান্ড রিপিট হবে আবার। 1 2 3 বয়েস ডাউন অ্যান্ড ফায়ার। রাহুলের কথা শুনে সবাই বুঝে যায় কি করতে হবে এবং রাহুল কমান্ড করতেই সবাই মাটিতে শুয়ে পড়ে এবং হেলিকপ্টার থেকে গুলি চলতে লাগে। আরকে লোক কিছু করার সুযোগ পেল না। তখন রাহুল আরকের সামনে গিয়ে বলে, এবার কি করবে তুই আরকে? দেখ, আমার সকল অপরাধ স্বীকার করছি, আমায় মাফ করে দে। স্যার, আমাদের কাজ এবার আমাদের করতে দিন স্যার, প্লিজ। আপনি আমাদের কথা দিয়েছিলেন। কি কাজ তোদের? এরা তোকে নিজের হাতে হত্যা করবে। তোর মতো পশুকে তাদের হাতে তুলে দিতে বলেছে। রাহুল, এমনটা করিস না, আমার মেয়ে আর স্ত্রী আছে। তুই এত সময় যা বলেছিস সেটা সবাই লাইভে দেখেছে এবং দেখছে। বয়েস পজিশন নিয়ে নাও, ফায়ার। ফায়ার বলতেই আর্কের দেহটা যাত্রা হয়ে যায়। মুহূর্তে রাহুল বসে পড়ে মাটিতে আর আকাশের দিকে তাকিয়ে অশ্রু জড়াচ্ছিল। তখন রাহুলের কাঁধে কেউ হাত রাখে। রাহুল তাকিয়ে দেখতে পায় মিথিলা, নিশান আর রাতুল। রাহুল চোখ মুছে বলে, তোমরা এখানে? স্যার, আমরা মিথিলাকে রেখে আসতে চেয়েছিলাম, কিন্তু মিথিলা জোর করে আমাদের সাথে চলে আসে। ম্যাডাম চলুন। রামু? রাহুল দাঁড়িয়েও দাঁড়ালো না। রাহুল হাঁটতে শুরু করে। তখন মিথিলা রাহুলকে জড়িয়ে ধরে বলে, আমি আর পারবো না আমার রামুকে হারাতে। আমি যে তোমায় খুঁজতে খুঁজতে বড্ড ক্লান্ত হয়ে গেছি। এবার তোমায় হারিয়ে ফেললে আমি সত্যি মারা যাব। কিন্তু আপনার তো স্বামী আছে, তাহলে? ওটা বাবা আর মা মিথ্যে বলেছিল, আমার বিয়ে হয়নি। তোমার অপেক্ষায় তোমার পটলের মা এখনো বসে আছে। কিন্তু আমি তো খুনি সিরিয়াল কিলার। না, তুমি হলে রাজ 0405। বাবা, তুমি তো দেখছি সব জেনে গেছো। তোমার পটলের মা বলে কথা। পটলের মা আর পটলের বাবা, এবার তাহলে যাওয়া যাক। কি বলে রাতুল? না স্যার, মানে রাহুল সহ বাকি সবাই রাতুলের মানে দেখে হেসে উঠলো। তারপর সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। প্রিয় পাঠক আর পাঠিকাগণ, আমরাও রওনা দিই বাড়ির উদ্দেশ্যে। দেখা হবে কোনো নতুন গল্পে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।